দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সাহা অপু স্বাগত জানাচ্ছি। প্রতিনিয়তই আমরা রাতে আপনাদের সামনে হাজির হই, সমসাময়িক ঘটনা, প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। এবং আজকে গণমাধ্যম যারা নিশ্চয়ই দেখেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে আন্দোলন আমরা দেখছি, এবং পাশাপাশি কেউ কেউ বলছেন যে পুরো আইনটি বাতিল হোক, আবার কেউ কেউ বলছেন কয়েকটি ধারা উপধারা সেগুলোকে পরিবর্তন দরকার। আইনমন্ত্রী তিনিও বলেছেন যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অংশ হয়তো নতুনভাবে কিছুটা কমানো যায় কিনা সেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, এমন একটি কথা তিনি বলেছেন। হয়তো আজকে আমরা তাকে পেতেও পারি আমাদের আজকের অনুষ্ঠানে। এবং এটি একটি দিক, এবং অন্যদিকে যারা ডিজিটাল নিরাপত্তা এই আইনটির সুরক্ষার কথা ভাবছেন বা যাদের কথা চিন্তা করে এই আইনটি তৈরি করা হয়েছে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে নানাভাবে হেয় প্রতিপন্ন হওয়া বা বাংলাদেশে যে গুজব সংস্কৃতি আমরা দেখি, কিংবা যুদ্ধাপরাধীদের বিচারের সময় নানা ধরনের বাংলাদেশ বিরোধী প্রচারণা যখন আমরা দেখছিলাম, তখনও কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ, অর্থাৎ যাদেরকে আমরা আজকে মাঠে দেখছি তাদেরকে তেমনই ভাবে সে সময়টাতে দেখিনি। সে বিষয়গুলো নিয়ে সবসময় আমরা জবাবদিহিতা জায়গাটি পরিষ্কার করতে চাই। আমরা যদি আজকে এমন একটি বিষয় নির্ধারণ করি যে আইন, ভিন্নতা এবং জবাবদিহিতা, তাহলে কেমন হয়? আমরা যাদেরকে পেয়েছি একটু জানিয়ে রাখতে চাই, আমরা হয়তো আইনমন্ত্রীকে আজকের অনুষ্ঠানে পাবো। আমরা এখন যাদেরকে পেয়েছি, এই এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার, সাবেক বিচারপতি, ডক্টর এ কে এম শাহনেওয়াজ স্যার, তাকে আমরা পেয়েছি, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আইনজীবী, এবং ব্যারিস্টার মিতি সানজানা আইনজীবী এবং মানবাধিকার কর্মী। আমরা হয়তো এ এম আমিনউদ্দিন, যিনি অ্যাটর্নি জেনারেল, তাকে আমরা ঠিক 10টার কিছু আগের সময় আমরা পাবো। আমরা মঞ্জিল মোর্শেদকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যেমনটা বলছিলাম, আজকের বাংলাদেশে যে চিত্রটি আমরা দেখছিলাম, নিশ্চয়ই গণমাধ্যম আপনি খেয়াল করে থাকেন যে বেগম জিয়ার আইনি সুবিধা কিংবা তার যে আটক আদেশ, সেটি আর একটু নির্বাহী আদেশে কিছু করা যায় কিনা সেটি নিয়ে সরকারের সঙ্গেও এক ধরনের কথাবার্তা সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আমাদেরকে সেগুলো জানিয়েছেন, আমরাও সেটা প্রচার করেছি। সবকিছু মিলে এমন একটি দিক। আবার মাঠে যারা এই এই মুহূর্তে আন্দোলনে যে মুখগুলোকে দেখছি, তারা পরিষ্কার করে বলছেন না যে কোন কোন অংশগুলোর পরিবর্ধন দরকার, সেটিও একটি নানাভাবে বিতর্ক তৈরি করছে। মঞ্জিল মোর্শেদ, শুরুটা আপনাকে দিয়েই করতে চাই। কোন বিষয়ের উপরে আপনি জানতে চাচ্ছেন? আমি যে কথাটা আপনাকে বললাম, যে প্রথম কথা হচ্ছে যে যারা এই মুহূর্তে ডিজিটাল আইনটি, নিরাপত্তার আইনটির কয়েকটি বিষয়ে পরিবর্তনের কথা বলছেন, তারাও পরিষ্কার করে বলছেন না। আইনমন্ত্রী যেটি বলেছেন যে যদি প্রয়োগে কোনো ত্রুটি থেকে থাকে সেটি কঠোরভাবে এরপর থেকে দেখা হবে। দুটি বক্তব্য পাশাপাশি, আপনি কি মন্তব্য করবেন? দেখুন, আচ্ছা, যে দেখুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটি যখন এই আইনটি হয়, তখন কিন্তু আমাদের যে ডিজিটাল ওয়ার্ল্ডে যে আমরা প্রবেশ করলাম, ডিজিটালাইজেশন, সেখানে কিন্তু এই আইনটার একটা প্রয়োজন ছিল। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিতর্কটা তখনই শুরু হয়েছে সেখানে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতার কিছু প্রশ্নে যখন কিছু লিমিটেশনস নিয়ে আসা হয়েছে, হস্তক্ষেপ করার সুযোগ সৃষ্টি হয়েছে, তখন এটি আলোচনা এসেছিল। এবং তখন আলোচনার প্রেক্ষিতে এই বর্তমান আইনমন্ত্রী, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, তার সঙ্গে সম্পাদক পরিষদ, টেলিভিশন মালিকরা বসেছিলেন, এবং সেখানে একটা মোটামুটি একটা আলোচনা হয়েছিল এবং সবাই স্যাটিসফাইড হয়েছিলেন যে আইনমন্ত্রী কথা দিয়েছিলেন যে এটা অপপ্রয়োগ হবে না। এটা 1 বছর আগের কথা বা 1-1.5 বছর আগের কথা, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তার পরবর্তীকালে তেমনটা এটা নিয়ে খুব একটা সচরাচর খুব একটা প্রতিবাদ হয় নাই। কিন্তু এরপরে ঘটনাগুলো তখনই শুরু হচ্ছে যখন একটার পর একটা, এই প্রথম ফরিদপুরের এক সাংবাদিক এক মন্ত্রীর ব্যাপারে লিখতে গিয়ে সেখানে তাকে গ্রেপ্তার করা হলো। পরবর্তীকালে আরাক এমপির বিষয় লিখতে গিয়ে কাজলে গ্রেপ্তার হলো। তারপরে আবার ইদানিং কালে এই যে মোস্তাক একটা লিখতে গিয়ে গ্রেপ্তার হলো। এছাড়াও অহরহ অনেক গ্রেপ্তার হচ্ছে। কিন্তু এখন এই বিষয়গুলো আলোচনায় এসছে, যে আলোচনাগুলো আসছে সেটা হলো যে সাংবাদিকদের যে মত প্রকাশের স্বাধীনতা এবং লেখার স্বাধীনতা, সেইটার উপরে কোন রকম এমবার্গো এসছে কিনা, এটি হলো মূল আলোচ্য বিষয়। আর যারা বলছেন যে এই ডিজিটাল আইনটাকে বাতিল করা হোক, তাদের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। কারণ এটি বাতিল করার আর কোনো স্কোপ নাই, তাহলে তাদের অস্তিত্বই থাকবে না। কারণ এই মুহূর্তে আমরা তো আমাদের অনেক অ্যাক্টিভিটিস আমরা ডিজিটালাইজড করা, অর্থাৎ আপনি এখানে যে কথা বলছেন, আমি যে ওয়েবসাইট ব্যবহার করছি, আমি ফেসবুক ব্যবহার করছি, ব্যাংকের হিসাবপত্র, গভর্নমেন্টের অফিসিয়াল অ্যাকাউন্ট, সব এভরিথিং ইজ ডিজিটালাইজড। অতএব এই ডিজিটালাইজড ফর্মে
যে কোনো একটা অপরাধের বিচার, যেটা নাকি আমাদের এই ডিজিটাল আইনের সেকশন 17 থেকে 38 পর্যন্ত দণ্ড, কোন কোন অপরাধ করলে কোন বিচারে কি শাস্তি হবে সেগুলো সব বলা আছে। তো সেখানে অনেকগুলোতেই দেখা যাচ্ছে যেমন একটা অপরাধ, আপনার যদি ওয়েবসাইটে কেউ হ্যাক করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিচার চাইতে পারবেন না? বিচার চাইতে হবে তো, না চাইলে আপনি এটা কিভাবে সমাধান হবে? আপনার ঘরের যখন সম্পদ যদি কেউ চুরি করে নিয়ে যায়, সেটা তো আপনাকে ফৌজদারি আইনে একটা বিচার চাইতে পারে, এবং যে করছে তার একটা সাজা হয়, এবং সেই সাজা হওয়ার ওই প্রবণতা আছে, ওই মেসেজ আছে দেখেই কিন্তু চুরিটা হয়তো নিয়ন্ত্রণে আছে। ডিজিটাল আইনেও তো একই ধরনের কথা, যে অপরাধগুলো অহরহ হচ্ছে, যেটা কমনলি, সেগুলো যদি বন্ধ করার জন্য আইন না থাকে, তাহলে সেটা আপনি বন্ধ করবেন কিভাবে? তাহলে তো এটা একটা ডিজাস্টারাস অবস্থা হবে। এটা কোনোভাবেই আমাদের কাম্য না। তবে যে প্রশ্নটা এসছে যে আইন নিয়ে যারা কথা বলছেন, তারা হয়তো টোটাল আইনটার সম্পর্কে একদম সেকশন 1 থেকে লাস্ট পর্যন্ত যদি জানতেন, তাহলে টোটাল আইনটা বাতিল করতে বলতেন না তারা। এবং এইটি যে আলোচনা এসছে, আমি আরো একটু বিষয়ে আশ্চর্য হলাম, সেটা হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন যে স্টেটমেন্টটা দিয়েছে, সেখানেও আমি একটু বিস্মিত হলাম যে তাদের কাছেও পুরো তথ্যটা, অর্থাৎ বাংলাদেশ থেকে যেভাবে বলা হচ্ছে বা যেভাবে মিডিয়া এসতেছে, এই ডিজিটাল আইন সংবিধান পরিপন্থী, বাতিল করা হোক, ওনাদের কাছে সম্ভবত সেই মেসেজের কারণেই ওনাদের বক্তব্যের মধ্যেও কিন্তু এই যে কয়েকটা সেকশন যেগুলো নাকি আমার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাধা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু সেখানে হাইলাইটেড হয় না, এবং ওখানে তারা বলা হচ্ছে যে সেইখানে কিছু কিছু আইনের কার্যক্রম স্থগিত করার কথা বলা হয়েছে। কিন্তু দেখুন, এখানে যে দাবিটা এসছে সেটা হলো আমাদের একই ধরনের অপরাধ কিন্তু মানহানির বিষয় ধরেন, মানহানি কিন্তু আমাদের ফৌজদারি আইনেও ছিল, সেখানে কিন্তু মামলা হতো, এবং আপনি জানেন যে সেখানে 501 ধারা একসময় পরিবর্তন করে সাংবাদিকদের জন্য একটা বিশেষ সুবিধা দেওয়া হলো, যে তাদেরকে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করা যাবে না, সমন ইস্যু করবে। ঠিক আছে, লেখা হয়েছে, একদিনের মধ্যে লেখা হলো, সে ওখানে বিচারের প্রক্রিয়া হবে, তারপরে সেখানে যদি সে অপরাধী হয় সাজা হবে, ইস ওকে। কিন্তু এখানে ডিজিটাল আইনেও সেই বিষয়গুলোর মধ্যে যদি যে সেকশনগুলোকে অজামিনযোগ্য করা হয়েছে, বা যেখানে আপনার বেশি আপনার রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতার উপরে, চিন্তা ও বিবেকের স্বাধীনতার উপরে, সেই জায়গাগুলোতে হস্তক্ষেপ করা দরকার। সেই জায়গাগুলোতে কিভাবে সংবিধানের যে মূল স্পিরিট, কারণ আপনি জানেন যে আপনার হিউম্যান রাইটস ডিক্লারেশন 1948, ওইটাকে অনুসরণ করে বঙ্গবন্ধু 72 সংবিধান করেছিলেন, যার ফলে আপনার চ্যাপ্টার 3 তে মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত হয়েছে, এবং সেখানে সেই মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অবশ্যই সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। আমি ইচ্ছা করি আপনাকে যাটা বলবো সেটা তো হতে পারে না। সেটি অবশ্য আগে এটি ধরেন একজনে বললেও সেইটা তো ডিজিটাল মাধ্যম ছিল না, সারা বিশ্বব্যাপী ছড়াতো না, যার ফলে ওইটা খুব এফেক্ট হতো না। হয়তো রাজনৈতিক বক্তব্যে থাকতো, যেমন পল্টনে মিটিং করছে 1 লক্ষ লোক আছে, ওখানে একটা বলে দিল এক বিরোধী দলের ব্যাপারে একটা বক্তব্য, আবার ওই দল আবার আর একটা মিটিং এ 1 লক্ষ লোক আছে, সেখানে তাদের মধ্যে অনেক সমালোচনা করলো, এগুলো কিন্তু রাজনৈতিক বক্তব্য। কিন্তু ওই বক্তব্যের কারণে কিন্তু আপনার মানহানি যদি বলেন, ওই বক্তব্যের কারণে যদি অপরাধ বলেন, তাহলে তো সেক্ষেত্রে তো রাজনীতি করতে পারবে না। এই কারণে কিন্তু আগে এই সমস্যাটা ছিল না, কিন্তু এখন ডিজিটালাইজ হওয়ার কারণে আপনি দেখবেন যখন টেলিভিশন এবং পত্রিকা, প্রিন্ট মিডিয়া, তারা কিন্তু কোনো ফেস করছে না বড় ধরনের প্রবলেম। কারণ কি? সেখানে স্ক্রুটিনাইজ হয়। আপনি একটা লেখা লিখলেন, এটা আপনার পলিসির সঙ্গে যায় কিনা, কারো মানহানি হলো কিনা, সংবাদটা সঠিক কিনা, এর সবকিছু স্ক্রুটিনাইজ করে তারপরে টেলিভিশন এবং পত্রিকায় দেওয়া হয়, যার ফলে এই দুইটা মাধ্যম কিন্তু অতটা এফেক্ট হচ্ছে না এই ডিজিটাল আউটে। কিন্তু ফেসবুক বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া, সে জায়গাগুলোতে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, অর্থাৎ যে লিখবেন তার কোনো কন্ট্রোল নাই, তার উপরে কোনো এডিটিং নাই, যার ফলে সে ওই মুহূর্তে যেটা মনে করছে, তার চিন্তায় যেটা আসছে, সে লিখে ছেড়ে দিলেন ফেসবুকে, এবং ওই লেখার কারণে হয়তো দেখা গেল বহু লোকের অনেক ক্ষতি হয়ে গেল। আমি নিজে তো ভিকটিম। আবার হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের যে ওয়েবসাইটটা, সেইটা একবার হ্যাক করা হলো, হ্যাক করে সেই ওয়েবসাইট থেকে আপনার জঙ্গিদের সমর্থনে কিছু বক্তব্য দেওয়া হলো। দেখেন কত বড় ডেঞ্জারাস। এবং আমি যদি এটা টের না পেতাম, তাহলে তো আমাকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হতো। আমি টের পেয়ে সাথে সাথে যে মামলা করতে গেলাম, এবং মামলাটা দেওয়া হলো, মামলা দেওয়ার পরে তদন্ত করে সেই লোককে বের করা হলো, এবং সে জেলও খেটেছে 1 বছর। এইরকম ঘটনাগুলোতে এই যে ডিজিটাল, মঞ্জিল ভাই, একটা বিষয় যে আপনি আপনার আজকে আপনার একটি ইন্টারভিউ ছাপা হয়েছে, আপনাকে কোট করে কালের কণ্ঠে, আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন। সেখানে একটি তথ্য আপনি দিয়েছেন যে এই মামলাটি, এই আইনটি পাশ হওয়ার পর 198টি মামলা হয়েছে, তাতে 457 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে থেকে এই 457 জনের মধ্যে 75 জন হচ্ছে গণমাধ্যম কর্মী। মানে কালের কণ্ঠে আমি যতটুকু পড়েছি আজকে, আমাদের একটা ইনভেস্টিগেশন যে এই যে 75 জন সংবাদকর্মী বলা হচ্ছে, তারা কি আদৌ কোনো মেইন স্ট্রিম গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত, নাকি একেবারে মহল্লার ভুইফোর, মানে কেউ চেনে না কেউ জানে না, এরকম একটি আমরা খোঁজ করেছিলাম। এই 75 জনের মধ্যে একেবারে
99.2% দেখা গেছে যে যাদের কোনো রেজিস্ট্রেশন তো দূরের কথা এবং কোনো নিয়মিত অফিস তো দূরের কথা, মানে জাস্ট একটি ল্যাপটপ সর্বস্ব গণমাধ্যম, মানে এটি হচ্ছে বাস্তবতা। আমরা হয়তো সেই প্রতিবেদনটি দেখাবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 75 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, যেটি ম্যাসিভ হার্ট অ্যাটাক, এবং সেটি নিয়ে তদন্ত হয়েছে। সেটি নিয়ে কোনো মৃত্যুই কারোরই কাম্য নয়, কিন্তু কথা হচ্ছে এর প্রেক্ষিতে যারা বলছেন যে এই আইনটি বাতিল করতে হবে, কিংবা জাতিসংঘের যে বিবৃতির কথাটি দেখলেন, এবং এগুলো খুব ভালো করে পাঠ করলে বোঝা যায় যে এই ড্রাফটটি ঢাকা থেকে কে করে দিয়েছেন সেটিও মোটামুটি একটু বোঝা যায়। আমরা সেখানে যাব, আপনার কাছ থেকে শুনবো এই বিষয়গুলো কিছুক্ষণ পরে। কিন্তু মানিক স্যারকে জানতে চাইবো, মানিক স্যার, আজকে ঢাকা শহরে একটি কি বলবো যে প্রতিবাদ সমাবেশ হয়েছে, কারা কারা নেতৃত্ব দিয়েছেন নিশ্চয়ই আপনারা গণমাধ্যমে দেখেছেন। আপনার কাছে আমার একদম সহজ সরল প্রশ্ন, যে গেল বছর সেপ্টেম্বর মাসে যখন লবণের দাম বেড়ে গেছে, যে লবণ সংকট তৈরি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ যেভাবে গুজব রটিয়েছিল, বা এর বাইরে নানা ইস্যুতে আমরা যখন দেখেছি যে গুজব রটলো, মানুষের ক্ষতি হলো, তখন এই মুখগুলোকে আন্দোলন কিংবা কোনো বিবৃতি কিংবা কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আপনি দেখেছেন কিনা? মানিক স্যার, আমরা সেই প্রতিবেদনটি দেখব। সহকর্মী আবুল কালাম আজাদ সকাল থেকে তাদেরকে ফলো করছিলেন, আমরা একটু দেখে মানিক স্যার আপনার কাছে আসবো। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাষ্ট্রের হেফাজতের লেখক মোশতাক আহমেদ সহ অন্যান্য হত্যাকাণ্ডের অভিযোগ এনে বিচারের দাবিতে সরব নাগরিক সমাজ। এই আইন দিয়ে তারা বলছেন ভিন্ন মত, সমালোচনা, গণমাধ্যম দমনে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার হচ্ছে। এই আইন বাতিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাই নাগরিক সমাবেশ। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুতে গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে অনাস্থা সহকর্মীদের, কারণ অভিযোগ যাদের বিরুদ্ধে তারাই আবার তদন্ত কমিটিতে। শাস্তির আওতায় নিয়ে এসে ডিজিটাল নিরাপত্তা আইনকে নিপীড়নমূলক আইন বলেও মন্তব্য করা হয় সমাবেশ থেকে। স্বাধীনতাকে সমুন্নত রাখতে হয়, তাহলে এই আইনটা বাতিল করে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ওই ডিজিটাল বিশেষজ্ঞদের সাথে বসে একটা আইন করেন। মত প্রকাশের স্বাধীনতা, আমাদের চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, এটা আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। যে অধিকার আইন করেও খর্ব করা যায় না। প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইনে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে কেবল কয়েকটি ধারাই নয়, পুরো আইনের বাতিল চান তারা। কোন স্বৈরাচারী সরকার কি কালো আইন প্রণয়ন করে সে সুরক্ষা করতে পেরেছে? আইয়ুব খান পেরেছে, এরশাদ পেরেছে। পুরোপুরি না, এটাকে বাতিল করে দিতে হবে, তা না হলে আপনারা জীবিত অবস্থায় কবরে লুকিয়েও আত্মরক্ষা করতে পারবেন। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শুরু হয় পদযাত্রা। কদমফোয়ারা মোড় ও মৎস্য ভবন এলাকায় পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে এগিয়ে যায় নাগরিক সমাজ। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের থামিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নির্দিষ্ট সীমারেখা আছে, সেই সীমারেখা তাদেরকে আমরা অবগত করেছি। যে পর্যন্ত আমরা শান্তিপূর্ণ সে পর্যন্ত আমরা অ্যালাউ করেছি, এবং এখানে এসে আপনারা সমাপ্ত করেন, আমাদের এই কথাতেই তারা এখানে থেমেছে। আটকা পড়ে পদযাত্রা, ঘোষণা দেয়া হয় শিগগির ডিজিটাল আইন বাতিল না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। মানিক স্যার, একদম আপনার কাছে প্রশ্ন, যে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ গুজব কিংবা বাংলাদেশ বিরোধী নানা অপতৎপরতা বাংলাদেশে চলেছে, সেই সময়ে এই মানুষগুলোকে আমরা সরব দেখেছিলাম। মানিক স্যার, দেখুন, একটি চক্র, মূলত তারা যারা ৭১-এ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক এটি চায়নি, অথবা তাদের বংশধররা সেই ৭১ সন থেকে কিন্তু ব্যস্ত রয়েছে এদেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে উৎখাত করে আবার পাকিস্তানি শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে। তাদের সেই ষড়যন্ত্র কিন্তু থেমে যায়নি, এখনো চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা ৭৫ সনে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা
গ্রেনেড হামলা চালিয়েছিল, এ তো বিস্তারিত বলার তো অপেক্ষা রাখে না, সকলেই আমরা সব জানি। সেই চক্র এখনো ব্যস্ত রয়েছে, তাদের ষড়যন্ত্র সেই আল জাজিরার অনুষ্ঠান থেকে শুরু করে এর তো আর বর্ণনার তো আর শেষ নেই। আপনারা যদি দেখেন যে কারা এরা, তারা তো অত্যন্ত পরিষ্কার, তারা হচ্ছে তাদেরই বংশধররা, যেটা আমি বললাম ৭১-এর পরাজিত অপশক্তি। এক ভদ্রলোক এক্ষুনি বললেন বলে শুনলাম যে আপনার মৌলিক অধিকার বাক স্বাধীনতা যেটা, সেই ব্যাপারে নাকি কোনো আইন করা যায় না। আমি তাকে বলবো আরেকটু সংবিধানটা আরেকটু পড়াশোনা করে আসতে, কারণ মৌলিক বাক স্বাধীনতার অধিকার এটা পৃথিবীর কোনো দেশেই নিরঙ্কুশ নয়, কোথাও অ্যাবসলিউট নয়, এটা সাবজেক্ট টু সার্টেন কন্ডিশনস। এমনকি 1948 সনে মঞ্জিল যেটা একটু আগে বলল, 1948 সনে আমাদের মানবাধিকার সনদ যেটা জেনারেল অ্যাসেম্বলি যেটা যে রেজলিউশন নিয়েছিল, সেখানেও কিন্তু সে কথা নাই। এবং অতি সম্প্রতি সিকিউরিটি কাউন্সিল এক প্রস্তাবে বলেছে যে মৌলিক অধিকার একেবারে নিরঙ্কুশ কোথাও হতে পারে না, এটা সম্ভব নয়। এমনকি যুক্তরাজ্যের মতো দেশে, যেখানে যাকে আমরা বলি গণতন্ত্রের সূতিকাগার, সেখানেও কিন্তু সেই বহু আগে দশক ৩ আগে একটি বই ছাপাতে চেয়েছিল MI5 একজন কর্মকর্তা, স্পাই ক্যাচার নামে। সেই বইটি বন্ধ করার জন্য ব্রিটিশ সরকার হাউস অব লর্ডস পর্যন্ত গিয়েছিল ইনজাংশনের জন্য, এবং হাউস অব লর্ডসও এটা বলেছিল যে বাক স্বাধীনতার অর্থ দেশের যে নিরাপত্তা বিঘ্নিত করা নয়, কারণ বাক স্বাধীনতার দিয়ে বাক স্বাধীনতার স্যার, আপনার এই কথা সূত্র ধরে একটি বিষয় আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে মঞ্জিল ভাই কিন্তু একদম পরিষ্কার করে কথা বললো যে আইনটা কেন করতে হলো আমাদেরকে। কথা হচ্ছে যে আগে এটি ছিল না, কারণ হচ্ছে যে আমরা কথা বলছি বা পল্টন ময়দানে জনসভা করছি, হ্যাঁ ৫,০০০ লোক ১০,০০০ লোক, কে শুনলো কে দেখলো সেটি নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু যখনই আমি সেটা ওয়েভে ট্রান্সফার করছি, যখনই আমি সম্প্রচার করছি, যখনই আমি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছি, লাখ লাখ মানুষ দেখছে এবং দেখে তারা হয় সংক্ষুব্ধ হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানে এই যে জায়গাটি, যেমন উদাহরণ হিসেবে বলি যে আমরা মোস্তাক হত্যা নিয়ে যে কথাগুলো আমরা শুনি, যে প্রথম কথা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাকে রাষ্ট্র হত্যা করেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, নানান বিষয়গুলো কিন্তু আমরা তদন্ত ছাড়াই রাজনীতিবিদরা এই কথাগুলো বলেছেন, সম্প্রচার হয়েছে ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে, বিশ্বব্যাপী সেটি ছড়িয়েছে। তাহলে যে অপরাধটি করা হলো এই থেকে সুরক্ষার জন্যই তো এই আইনটি, তাই না? সেটির ধারাবাহিকতা আসলে কি মানিক স্যার? আচ্ছা শুনুন, মোস্তাক সাহেব এর মৃত্যু অবশ্যই দুঃখজনক, কিন্তু উনি কিভাবে মারা গেছেন সেটা তো আমরা এখনো জানি না। উনি যদি স্বাভাবিক অবস্থায় মারা যেয়ে থাকেন তাহলে তো যেটা মির্জা আলমগীর সাহেব একজন রাজাকারের পুত্র, উনি এই ধরনের কথা বলা তো তার একেবারেই মানায় না। সেই চকামিয়া রাজাকারের কাহিনী আমাদের এখন স্মরণ করে দিচ্ছে। এখানে আরেকটি কথা বলতে চাই, ডক্টর জাফরুল্লাহ, তার প্রতি আমার প্রচুর সম্মানবোধ রয়েছে, একজন মুক্তিযোদ্ধা, কিন্তু যে ব্যক্তি কদিন আগেই বললেন যে সিরামের ভ্যাকসিন বুড়িগঙ্গার পানি, তার ৩ দিন পরেই সেই বুড়িগঙ্গার ভ্যাকসিনই যিনি গায়ে ইনজেকশন করে নিলেন, তার কথার কতখানি ক্রেডিবিলিটি আছে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। ইনি এই ধরনের বহু বেফাস কথা অনেকবার বলেছেন, যেগুলো করে বলে আবার নিজেই আবার লজ্জা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন ইত্যাদি। এখন কথা হলো যে যেটা আমি বলছিলাম, যে আপনার এমন বাক স্বাধীনতা থাকতে পারে না, বা বাক স্বাধীনতায় এমন কথা বলার অধিকার থাকবে না যেটি দেশে আপনার কি বলে সামরিক বাহিনীকে উস্কানি দেবে, বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, বা অন্যের মানহানি ঘটাবে, আদালত অবমাননা ঘটাবে। এইসব তো ন্যাচারাল রেস্ট্রিকশন সারা পৃথিবীব্যাপী এটা রয়েছে, এটি শুধু বাংলাদেশের নয়। এটা ঠিক যে ক্রিমিনাল ডেফামেশন যেটা মঞ্জিল একটু আগে বললো, অনেক দেশে নেই, আমাদের দেশে আছে। কিন্তু আমাদের দেশে আপনি দেওয়ানি মানহানি যদি মামলা করতে যান, এক জেনারেশনের তো শেষ হবে না। আমি যদি মামলা করি, আমি জীবিত থাকাকালে তো পাবোই না, আমার বংশধররাও পাবে না। সেইখানে আপনার ক্রিমিনাল ডেফামেশন যেটা অত্যন্ত আবশ্যকীয়। এবং আমি মনে করি যে এই যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা,
এর অপপ্রয়োগ হয় নিঃসন্দেহে, সেটা আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু এটি অপরিহার্য, এটি রাখতেই হবে, দেশের নিরাপত্তার সাথে রাখতে হবে, অন্যের নিরাপত্তার সাথে রাখতেই হবে। আমি আসবো সাথে আপনার কাছে, আমি আসতে চাই আপনার কাছে শাহনেওয়াজ স্যার। আপনার পোস্ট এডিটোরিয়াল, যে হাতে গোনা কয়েকজনের পোস্ট এডিটোরিয়াল আমরা পড়ি, তার মধ্যে আপনারটি অন্যতম। এখনো পর্যন্ত আপনার পোস্ট এডিটোরিয়াল লেখার কোনো একটি লাইন চ্যালেঞ্জ হয়েছে, কেউ প্রতিবাদ করেছে, এরকম কেউ কি কোনো প্রশ্ন তুলতে পারবে না আমার মতে? কারণ আমরা খুব হিসেব নিকেশ করি কোন তথ্য কোথায় চাপা হলো, সেগুলো একটু স্টাডির মধ্যে রাখতেই হয়। তাহলে যে আপনি এত ত্যাগ তিতিক্ষা সময় নিয়ে লিখেন, সেটার মূল্য, আর যারা যা খুশি তাই লিখে দিল, কিন্তু যখন আমরা পাশাপাশি দুটি বক্তব্য রাখি, তখন মানুষ এক শ্রেণীর যে তারা সেই গুজব এবং মিথ্যা তথ্য বিশ্বাস করার জন্য বসে থাকে। কত নির্মম নিষ্ঠুরতা! নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে। শাহনেওয়াজ স্যার। আমি আসলে আজকে খুব একটা জরুরি মানুষ নই, কারণ আইন সংক্রান্ত বিষয় নিয়ে কথা হচ্ছে এবং বিজ্ঞ আইন সংশ্লিষ্ট মানুষরাই আছেন, যাদের কথা আমার বরাবরই ভালো লাগে এবং তাদের বিজ্ঞ আলোচনা ইতিমধ্যে কিছুটা শুনে ফেলেছি। তা থেকে আমি কিছুটা ধারণাও যুক্ত করতে পারছি আমার চিন্তার ভেতরে। হ্যাঁ, যে প্রসঙ্গে আপনি বলছেন দীর্ঘদিন থেকে লেখালেখির কারণে, না, আমি তো আসলে কোনো দলীয় পরিচয় আমার ওইভাবে রাখি না। আমি মুক্তভাবে, মুক্ত চিন্তায় যা উচিত মনে করি আমি লেখার চেষ্টা করি, এবং তা নিয়ে সম্পাদকরাও কখনো বড় করে এডিট করেছেন আমার মনে হয় না, আর বাইরে থেকে তো কোনো চাপের মধ্যে পড়িনি। তবে হ্যাঁ, আমি বলবো, এতক্ষণ যারা বললেন তাদের সাথে অনেকটাই আমি একমত, যে এই আইনটা তো খুবই দরকার থেকে এসেছিল, যেটা মঞ্জিল মোর্শেদ ভাই খুবই চমৎকার বলেছেন, প্রয়োজন থেকে। আর এটা তো আমাদের আগে জানা ছিল না, আমরা ডিজিটাল জগতে কবেই প্রবেশ করলাম। এই প্রবেশ করার পরে তো যে সংকটগুলো, যে সংকটের সম্ভাবনাগুলো স্বাভাবিকভাবেই চলে এসেছিল, সেখানেই রক্ষা কবচের দরকার পড়েছে। এবং এই যে কথা বলছিল যে বাক স্বাধীনতা, ঠিকই তো, বাক স্বাধীনতা মানে যা বলবো তা তো নিশ্চয়ই হতে পারে না। আমরা এখনো, আমি তো অবাক হই, আজকেই ভাবছিলাম আমার কম্পিউটারে ফেসবুক খোলার পরে আমি কিছু কিছু নাম পাই, ওগুলার খুলে দেখতে ইচ্ছে করে না, কিন্তু তারা একটা দলকে সামনে রেখে বা ইত্যাদি সামনে রেখে আসলে যা খুশি তা লেখার যে শব্দটা আমরা ব্যবহার করলাম, যা খুশি তা দীর্ঘদিন থেকে লিখে আসছেন। আমি জানি না এই আইন তাদের উপরও প্রয়োগ এখনো হলো না কেন, অর্থাৎ সব জায়গায় আইন বোধহয় প্রয়োগ হয় না। তো আইনটা সেই কারণে খুব দরকার, এবং আইনটা প্রয়োগের জায়গায় হয়তো প্রয়োগ করার চেষ্টা করা হয়। তবে নিশ্চয়ই এর অতি উৎসাহী অনেকে থাকেন, নানা রকম ব্যাপার থাকে, সেগুলোর কারণে আমি যেমন আইনের প্রয়োগ হলো না আপনি বলছেন, ধরেন ডাক্তার জাফরুল্লাহর কথাই বলেন, যে তিনি বলছেন যে সিরাম ইনস্টিটিউট থেকে যে ভ্যাকসিন এসছে, যেমনটা মানিক স্যার বলার চেষ্টা করছিলেন যে সেটি বুড়িগঙ্গার পানীয় হচ্ছে বিশুদ্ধ, এই টাইপের কথাবার্তা, কিন্তু তিনি আবার সেই ভ্যাকসিন নিয়ে এলেন। মানে তাহলে এদেরকে কতটা গুরুত্ব দিব, এই প্রশ্ন যদি আসে। এবং আজকে একজন বক্তা, নিশ্চয়ই আপনি দেখলেন যে আয়ুব খান পারেনি, এরশাদ পারেনি, কোথার সঙ্গে কি মিল আছে, অর্থাৎ বাক স্বাধীনতা মানে এটা কি না। আবার গণমাধ্যম হিসেবে একটা নিউট্রাল অ্যাটিটিউড গণমাধ্যমের করতে হবে, রাখতে হবে। একজন মুক্তিযোদ্ধাকে যদি আপনি বসান, একজন রাজাকারকেও বসাতে হবে, এই ধরনের থিওরিও আমরা যুদ্ধাপরাধীদের বিচারের সময় নানাভাবে দেখেছি। সবকিছু মিলে এই প্রশ্ন তো উঠতেই থাকবে। মঞ্জিল স্যার, সেই ৭৫ জন সাংবাদিক বা সংবাদকর্মীর মধ্যে ৯৯.২% হচ্ছে মেইন স্ট্রিমের কোনো সাংবাদিক নেই। তাহলে যে প্রতিবাদগুলি ওঠে, এই প্রেক্ষিতে কি বলা? আপনি ভাবতে থাকুন, আপনার কাছ থেকে শুনবো। আমরা এই মুহূর্তে সর্বশেষ সংবাদ শিরোনামটি জানিয়ে দিয়ে মিতি আপনার কাছে আসতে চাই। খালেদা জিয়ার দণ্ড মওকুফে পরিবারের আবেদন। জামিন পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনের বন্দী কার্টুনিস্ট কিশোর। ২৬শে মার্চের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের দাবি। ২ সপ্তাহের মধ্যে মশা আরো নিয়ন্ত্রণে আসবে, আশ্বাস মেয়র তাপস। মিয়ানমারে পুলিশের গুলিতে আরো 10 বিক্ষোভকারী নিহত।
মিতিয়া, আপনার কাছে একটা শুধু আইনের ব্যাখ্যা একটু মানে শুনতে চাইবো যে এই আইনটির 28 নম্বর ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করার জন্য উস্কানি প্রদানের অভিপ্রায়ে ওয়েবসাইট বা অন্যান্য কোনো ইলেকট্রনিক্স বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করান যাহা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্যকরী বিধান অপরাধ বলিয়া গণ্য হইবে। এখন বাংলাদেশে যে পরিমাণ নারীদের গালিগালাজ আমরা প্রতিনিয়তই গ্রামগঞ্জে দেখে থাকি, একেবারে রাত হলেই একেবারে মাইকে প্রচারের মাধ্যমে মনে হচ্ছে যে ওই জিনিসটি আমাদের মা বোনদের এই গালাগাল দেওয়ার জন্যই করতে হবে। তাহলে ডিজিটাল আইনের, নিরাপত্তা আইনের বাস্তবায়নটা আসলে কোথায়? আপনি একটু ভাবতে থাকুন, একদম ছোট বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দুজনেই কিন্তু চা ভালোবাসে। বিল্টু, নতুন এক সম্পর্কে নতুন সূচনা। 5 টাকা দামের ইস্পাহানি মির্জাপুরের 2টা চায়ের প্যাকেট দেন তো। চলে আয়োজন নতুন ভালোবাসা। খুব সুন্দর। এই চা কে বানিয়েছে? এই মানে জি, আমি বানিয়েছি। যাক বাবা, প্রতিদিনের চায়ের লোভে 14 কিলোমিটার পাড়ি দিতে হবে না। এমন হাজারো অতিথি আপ্যায়নে ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। কয় টাকা চার্জে ক্যাশ আউট করলা? ওই তো 1020 টাকায় ক্যাশ আউট করলাম। রেট কম কার জানো? জানি তো, নগদে সবচেয়ে কম রেট, কিন্তু অ্যাকাউন্ট খোলা তো খুব ঝামেলা। কে বলছে মামা? ঝামেলা নাই? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। মিস, ও বাবলু আমাদের আসিয়া খেলার ছেলে, ওর স্কুল বন্ধ, ও আমাদের সাথে ক্লাস করো প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই, ওয়েলকাম বাবলু। নতুন আশায় শুরু করি নতুন করে, সবচেয়ে বিস্তৃত 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্কের সাথে রবি। আমার কিন্তু ভালো ঠেকছে না, আমারও খুব টেনশন হচ্ছে মা। চলো, না হলে আজকে না খেয়ে থাকতে হবে। কিভাবে? শুধু রাঁধলেই হয় না, যত্ন লাগে, যত্ন। ডেডিকেটেড রিফাইনিং লাইনের সম্পূর্ণ প্রাকৃতিক গুণ অক্ষুণ্ণ রেখে পরম যত্নে তৈরি হয় বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল। বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল, যত্নে গড়ে রত্ন ফোঁটা। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। শুধু পানি, ট্যাগ অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন A, B ও C এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। হামটি ডামটি সাটলে, হামটি ডামটি গ্রেট, হামটি ডামটি। মিস, ও বাবলু আমাদের আসিয়া খেলার ছেলে, ওর স্কুল বন্ধ, ও আমাদের সাথে ক্লাস করো প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই, ওয়েলকাম বাবলু। নতুন আশায় শুরু করি নতুন করে, সবচেয়ে বিস্তৃত 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্কের সাথে রবি। মামা একটা ছবি। আচ্ছা চল, রেডি? ওহ জোস। মামা ফেস কই? রোদে তোর ফেসের যে হাল, তা কেটে দিয়েছি। ও মাম্মা, বডিটা তো ভালো, কিন্তু ফেসের কি হলো? গ্লো এন্ড হ্যান্ডসাম এর মাল্টিভিটামিনস ও ইউভি ফিল্টারস দেয় রোদ থেকে দ্বিগুণ ব্রাইটনেস প্রোটেকশন। ফেসের যত্ন নাও, রোদের ড্যামেজ ঠেকাও। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো।
কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে আমার চেহারায় আনে মখমলে গ্লো লাক্স গ্লো টাইম। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন প্রতি ঘন্টায় হোক আপনার জন্য আনন্দময়। মার্সেল ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন প্রতি ঘন্টায় টিভি ফ্রি। গোল্ডেন স্পট টিএমটি বার, এই রডে দম আছে। আমার রেকমেন্ডেশন, আমার আস্থা গোল্ডেন ইস্পাত, শক্ত ভিতে দৃঢ় ভবিষ্যৎ। গোল্ডেন ইস্পাত। বাজারে যাওয়া দরকার, কিন্তু হাতে সময় কম। অর্ডার করুন প্রয়োজনীয় গ্রোসারিজ আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। আরে বাজলো সুখের বীণ, আরে বাজলো সুখের বীণ, দেখো বদলে গেল দিন। সহজ ঋণ, সহজ ঋণ, IFIC সহজ ঋণ, আশা নিয়ে জীবন রঙিন, আনন্দে হাসায় আসমান জমিন, স্বপ্ন বুকে যে যেখানে থাকি, সহজ ঋণে নতুন দিনের ছবি আঁকি। সহজ ঋণ, সহজ ঋণ, IFIC সহজ ঋণ, দিন বদলায় খুশি আসে, সাথী আছে থাকে পাশে, দিন বদলায় খুশি আসে, সাথী আছে থাকে পাশে। IFIC সহজ ঋণ, দিন বদলের সাথে। IFIC ব্যাংক। স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে, যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবান দেয় কোভিড-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা। এখন লাইফ বয় 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রশ্ন বিরতির আগেই ছিল 28 নম্বর ধারা নিয়ে বলছিলাম, যে অর্থাৎ ধর্মীয় অনুভূতিতে আঘাত। সে কথাই যদি বলি, তাহলে প্রতি রাতে আমাদের মা, আমাদের বোন এবং আমাদের নারীদের যে পরিমাণ গালাগাল এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়, এখনো পর্যন্ত আমরা এই আইনে তাদের কারোকে এইরকম মামলায় পড়তে দেখিনি। এবং মামলার প্রয়োগ নিয়ে কথা বলছিলাম। সঞ্জনা, নিশ্চয়ই আপনি আজকের অনুষ্ঠানটি দেখেছেন। যারা সকালে সেই বিক্ষোভ মিছিল ছিল, সেখানেও যারা ছিলেন, সেখানেও একজন নারী ছিলেন। কখনো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুনিনি। তাহলে সমস্যাটি কোথায় আসলে, সঞ্জনা? জি, দেখুন, বাংলাদেশে প্রায় 78% নারীরা এই সাইবার স্পেসে নানা ধরনের লাঞ্ছনা, অপমান এবং নানা ধরনের ক্রাইমের শিকার হন, এবং এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। আপনারা, আমি দেখছি এর আগেও আমি কয়েকটি টক শোতে, সেখানে যেমন একটা ডেটা দেওয়া হচ্ছিল, যেখানে বলা হচ্ছে যে এত % মামলা শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের এগেইনস্টে হচ্ছে। আমরা এই যে 78% নারী আমরা যে জরিপের মাধ্যমে দেখতে পাচ্ছি, যারা প্রতিনিয়ত এই ধরনের আপনার নানা ধরনের ক্রাইমের শিকার হচ্ছেন, সাইবার ক্রাইম এবং সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, এদের মধ্যে শুধুমাত্র খুব অল্প কিছু সংখ্যক রিপোর্টেড কেস সম্পর্কে আমরা জানতে পারি। একজন আইনজীবী হিসেবে আমি আমার ব্যক্তিগত আমার যে পেশাগত অভিজ্ঞতা, সেটার থেকে আমি দেখেছি যে এত স্পর্শকাতর থাকে এই বিষয়গুলো, সেখানে কিন্তু বেশিরভাগ নারীরাই আসলে আইনের আশ্রয় নিতে চান না। তারা তাদের নিজস্ব যে পরিবার পরিজন রয়েছে, তাদের সাথে এমনকি ব্যাপারটি শেয়ার করে না, কিন্তু তারা কিন্তু নানা ধরনের একটি কঠিন অবস্থার মধ্যে এবং একটি কঠিন অপরাধের মধ্যে তারা নিজের অজান্তে তারা আসলে ভিক্টিমাইজ হচ্ছেন এবং জড়িয়ে গেছেন। এবং অসংখ্য, আপনি জানেন যে বাংলাদেশে ডিএমপির একটি কাউন্টার টেরোরিজম ইউনিট আছে। রিসেন্টলি গত 2 মাস আগে
সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত একটি নতুন উইং খোলা হয়েছে, উইমেন ইউনিট, যেখানে কমপ্লেন করার থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় আসলে নারী পুলিশ যারা রয়েছেন, নারী কর্মকর্তা যারা রয়েছেন, তাদের মাধ্যমে এই বিষয়গুলো পরিচালিত হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাই, বেশিরভাগ ক্ষেত্রেই ভিকটিমরা মামলা করতে আগ্রহী হন না। তো একজন ভিকটিম তিনি মামলা করতে আগ্রহী হন না, কিন্তু অসংখ্য কমপ্লেন আসলে এই যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা কিন্তু রিসিভ করছেন এবং তারা অত্যন্ত এফিশিয়েন্টলি এই বিষয়গুলোকে যে জায়গায় হয়তো সে কন্টেন্টটি সরিয়ে ফেলা প্রয়োজন হচ্ছে অনলাইন থেকে, সেটি তারা সরিয়ে ফেলছেন। অনেক সময় তারা সেই সমস্ত আইপি অ্যাড্রেস, ইউআরএল অ্যাড্রেস দেখে যারা অপরাধী রয়েছেন তাদেরকে নিয়ে আসছেন সেখানে বন্ড সাইনের মাধ্যমে, তারা যাতে এই অপরাধের পুনরাবৃত্তি না করেন তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। এখন একজন ভুক্তভোগী তিনি যদি মামলা করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে তো জোর করে তাকে মামলা করা যাবে না, এটি একটি স্পর্শকাতর বিষয়। এই বিষয়টি যত রিপিটেশন হবে, পুনরাবৃত্তি হবে, যতবার এটি নিয়ে কথা হবে, ততবার কিন্তু সেই নারীর মানহানি হবে। তো এখানে আপনি আসলে দেখুন এই অপরাধে তাদের একটি বিশাল অংশ যারা আসলে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন, তারা কিন্তু এই সার্ভে তো দূরের কথা, তারা এই কেসটি আসলে রিপোর্টই করতে চাচ্ছেন না তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য এবং তাদের সামাজিক যে একটা সমাজে আমাদের যে সামাজিক একটি ট্যাবু রয়েছে, সোশ্যাল ট্যাবু, এবং সমাজে যে আসলে স্টিগমাটাইজ করার যে একটি টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সির কারণে এরা আসলে ভয়ের চোটে তারা মামলাই করতে চান না। কাজে একটি বিশাল অংশ কিন্তু তারা জরিপের মধ্যে আসছে না। কাজে এই আইনটি কিন্তু মনে রাখতে হবে যে এটি সর্বসাধারণের জন্য আইন, এটি সকল নাগরিকের জন্য এটি সমানভাবে প্রযোজ্য। এবং আমি যেটা আসলে ব্যক্তিগতভাবে মনে করি, আজকে আপনার যদি মাথা ব্যথা হয় আপনি চিকিৎসকের কাছে যাবেন, আপনি ওষুধ সেবন করবেন, আপনি, আমার কাছে মনে হয় না সেক্ষেত্রে কারণ নিজের মাথা কেটে ফেলার কোনো প্রয়োজন রয়েছে। তো এখানে যদি মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আইনের অপপ্রয়োগ হয়েছে, সেক্ষেত্রে তো ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের সুযোগ রয়েছে, তদন্ত করার সুযোগ রয়েছে। অনেকে বলছেন যে পুলিশকে একটি আনফেটার্ড পাওয়ার দেওয়া হচ্ছে, সেটার একটা এই আনফেটার্ড পাওয়ার দেওয়ার ফলে এটিকে একটা অপব্যবহারের সুযোগ রয়েছে। তো সেই অপব্যবহারের সুযোগ যদি থেকে থাকে, তার বিরুদ্ধেও তো আইনগত ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে। এবং আপনি দেখুন বাংলাদেশে শুধু ডিজিটাল নিরাপত্তা আইন কেন, আজকে আপনি গ্রামে যান, জমি জমা নিয়ে প্রফেশনাল লোক আছে যারা রেগুলার বেসিসে মিথ্যা মামলা করে, সমস্ত আইনেরই তো অপব্যবহার রয়েছে, প্রত্যেকটি আইনেই তো আপনার মিথ্যা মামলা করবার টেন্ডেন্সি রয়েছে। তো সেখানে কি আসলে সেই আইন বাতিলের প্রশ্ন কখনো রয়েছে? আমি রিসেন্টলি আমার নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, যেখানে আমার একটি জাতীয় দৈনিকে রেগুলার আমার একটি কলাম রয়েছে, আইনি পরামর্শের কলাম, যেখানে আমার একটি ছবি যায়, সেখান থেকে ছবিটা নিয়ে একটি অনলাইন পোর্টাল, আপনি বলছিলেন যে অসংখ্য আসলে অনলাইন পোর্টাল, আপনি দেখেন একটা ডোমেইন হোস্টিং করতে তো বেশি টাকার প্রয়োজন হয় না, কাজে একটা অনলাইন পোর্টাল চালাচ্ছে, তারা হয়তো তার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে। তো সেখানে আমার ছবিকে ব্যবহার করা হচ্ছে এবং ছবির নিচে ভিতরের গল্পটি হয়তো অন্যরকম, বাট ফ্রডুলেন্টলি আমার ছবিটি নিয়ে তারা ব্যবহার করেছে এবং নিচে ভিতরে অন্য আরেকটি গল্প, যে অষ্টাদশী একজন তরুণীর, তিনি কি করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, নানা ধরনের বেশ চিজি একটা আপনার টাইটেল দিয়ে, শিরোনাম দিয়ে এরকম একটা নিউজ ভাইরাল করা হলো। এবং সেই পেজটি আমি দেখতে পাচ্ছি ফেসবুক পেজ, সোশ্যাল নেটওয়ার্কিং, আমার যেহেতু এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোর মাধ্যমে যে কেউ যে কোনো কিছু করতে পারে, তো আমি সেখানে যে দেখলাম 1.5 লাখ ফলোয়ার, এবং আমি নাম্বার খুঁজে যখন তাদেরকে ফোন করে আমি আমার অভিযোগটির কথা জানালাম যে আমার ছবি ব্যবহার করা হচ্ছে, এটা কি কোনো ভুলবশত নাকি, বা এটি তাড়াতাড়ি সরিয়ে নেবার ব্যবস্থা করেন, এটি বলার পরে তারা কিন্তু আমাকে উল্টো তারা হুমকি ধামকি দিলেন যে আপনি, এবং মানে হয়তো তারা আইনজীবী, আমি জানেন কি জানেন না জেনে আমি জানি না, তারা আমাকে হুমকি দিচ্ছেন যে আপনি এটি সরিয়ে দিতে বলছেন, আমাদেরকে থ্রেট দিচ্ছেন আপনি, আমি আপনার আরো ছবি আমি বের করছি ফেসবুক থেকে, আমি এখন এটা নিয়ে নিউজ করবো যে আপনি একটা আইনজীবী হয়ে, ব্যারিস্টার হয়ে আপনি মিডিয়াতে অ্যাক্টিভ, আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন। তো এই যে ব্যবস্থা, আপনি এখন আমাকে বলেন যে এখানে তো আমাদের বিশিষ্ট আমাদের আইনজ্ঞরা আছেন, স্যার আছেন, সূর্য মানিক স্যার আছেন, এখানে মঞ্জিল স্যার আছেন, তো এখন আপনি বলেন যে এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি তাহলে কোন আইনে যাব? আমার এখানে তো ধন্যবাদ, আপনার কাছে আসবো এবং আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্নটি ছিল যে প্রতি রাতে আমরা যে আমাদের মা বোনদের যেভাবে অপমানিত করতে দেখি গ্রামগঞ্জে সেই ধর্মীয় সভার নামে, সেগুলো কিন্তু কখনো আজকে যারা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমাবেশ করছিলেন
তাদেরকেও কিন্তু কখনো দেখিনি এর প্রতিবাদ করতে। মঞ্জিল স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা বিষয় যে কথাটি আপনার কাছে আগেই বলা ছিল, আপনার আজকের ইন্টারভিউ সূত্র ধরে 75 জন গণমাধ্যম কর্মী, তার মধ্যে 99.2 মানে একেবারে মেইন স্ট্রিমের একজন বা দুইজনও নেই। এই যে বিষয়গুলো থাকে আর সঞ্জনার যে অভিজ্ঞতা, তাহলে কি সাধারণ মানুষ প্রতিকার চাইবে না, বা সাধারণ মানুষের জন্য আইন নেই? যারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত থাকে তাদের জন্যই কি তাহলে মানবাধিকার? মঞ্জিল স্যার। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনারা জানেন যে আমরা যখন কথা বলি সেটা কিন্তু সবসময় রেফারেন্সটা আসে মিডিয়ার সোর্স থেকে। আপনি দেখবেন কালের কণ্ঠের রিপোর্টে যে তথ্যগুলো দেওয়া হয়েছে ওটা কিন্তু মিডিয়ার রিপোর্টই, আমরা তো কোনো জরিপ করি না, কত সাংবাদিক। আর সেই হিসাবে ওইটা দেখি আমরা বলেছি যে 57 জন বা 70 জন সাংবাদিক নিগৃহীত হয়েছে। এখন দেখুন, হয়তো তারা মেইন স্ট্রিমের সাংবাদিক না, কারেক্ট, কিন্তু তারা তো বাংলাদেশে প্রচলিত যে সাংবাদিকতা, এই যে অনলাইন পোর্টাল বা আপনার ছোট ছোট আপনার নিউজ পেপার, এগুলো তো বাংলাদেশে প্রচলিত আছে, এটা তো আর আইনে নিষিদ্ধ নয়। তবে ওই সমস্ত জায়গার সঙ্গে তো তারা সম্পৃক্ত, তারা তো তাদেরকে সাংবাদিক বলছেন, এবং আপনার স্ট্রিমের যারা, তারাও তো আর সেটা অস্বীকার করছেন না। অর্থাৎ এক ধরনের সাংবাদিকতা করছেন তারা, যদিও সেটা মেইন স্ট্রিম না, কারেক্ট। আর মেইন স্ট্রিমের তো কেউ আসবে না, কারণ মেইন স্ট্রিম তো অনেক শিক্ষা, অনেক কিছু জেনে শুনে, অনেক স্ক্রুটিনাইজ করে, যেটা আমি আগেও বললাম। এটা আপনি তো এটা করবেন না, কারণ আপনি তো সবকিছু জানেন, আপনার টেলিভিশনে স্ক্রুটিনাইজ হয়, যে আপনার কথার মাধ্যমে ডিজিটাল আইনে আপনি পড়বেন না, কারণ আপনি তো জানেন। কিন্তু যেখানে আপনার স্ক্রুটিনাইজ হয় না, যেখানে এই জ্ঞানটা নাই, সেই জায়গাগুলিতে হয়, এবং সেই জায়গাগুলোতে নিবৃত্ত করার জন্যই তো, একজনে যেটা আমাদের বোন বললেন, যেটা যে সেখানে এই যে ওনার ব্যাপারে যে ওনার অনুমতি ছাড়া যেটা করা হলো, এইটা তো একটা ওনার জন্য ক্ষতিকর না? কারণ ওনার অনুমতি ছাড়া একটা পেজ বলা হলো, সেখানে আরো অনেক কিছু বলা হলো, উনি কি প্রতিকার পাবে না? কোথায় পাবে প্রতিকার? ডিজিটাল আইন না থাকলে কোথায় প্রতিকার পাবে? আবার তো ডিজিটাল আইনের অধীনে আমরা আছি, ডিজিটাল অফেন্স তো আমাকে ডিজিটাল আইনের মাধ্যমেই করতে হবে, এটা তো সিআরপিসি টা কভার করে না, যেহেতু এই আইনটা করা হয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে যদি কোনো, হ্যাঁ অবশ্যই এখানে অপব্যবহার আছে, কারণ আমি তো নিজেই বলছি অপব্যবহার আছে, এবং এর জন্য দায় কিন্তু সরকারেরই, এবং সরকারের তো বিশেষ করে আমি আইনমন্ত্রীরও দায় দেবো, কারণ উনি যখন আশ্বস্ত করলেন আপনার সমস্ত মিডিয়া সাংবাদিক মালিকদেরকে যে উনি দেখবেন, 1 বছরে উনি কয়টা দেখেছেন বলেন? আজকে মোশাররফ সাহেবের যখন হলো, ওই এমপি সাহেবের যখন হলো, সব জায়গায় যেগুলো হচ্ছে সেগুলো কি উনি একটাও দায় নিয়ে তদন্ত করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গেছেন যে দেখেন এগুলো হচ্ছে, এগুলো তো করা যাবে না, এগুলো অপব্যবহার হচ্ছে? ওই আমরা তো সেটা দেখি নাই। আজকে ধরেন এই যে কুমিল্লার এক এমপি, পরিবেশের এক অফিসার পাহাড় কাটছিল দেখে তাকে জরিমানা করছে, তাকে যে অকথ্য ভাষায় থ্রেট করেছে, ওটা তো ডিজিটাল আইনে মামলা হয়েছে? হয় নাই। আপনার মাদারীপুরে একজন এমপি জেলা প্রশাসকের ওই বালির যে আপনার উঠায় সেখানে একটা থ্রেট দিয়েছিল, সেখানে মামলা হয়েছে? হয় নাই। আজকে রাজবাড়ীতে আপনার একজন এমপি, সে ওখানকার 200 লোক আওয়ামী লীগের কর্মী হাত পা ভেঙে এলাকা ছাড়া করে দিছে, তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। এই জন্যই আলোচনাটা এসছে। কেন হবে না? আইন তো অন্ধ, আইন তো অন্ধ, আইন তো সবার জন্য সমান। এইটা যদি আপনি রাষ্ট্র প্রয়োগ করতে পারেন, তাহলে আজকে যে সমালোচনা, এই সমালোচনা করে কেউ পার পাবে না, এবং সেটা ধোপে টিকবে না। কিন্তু আপনার ধোপে টেকার মতো কিছু কারণ হচ্ছে, কারণ আমাদের উন্নয়নটাকে কেউ ব্যক্তিগত স্বার্থে এই টোটাল উন্নয়নটাকে একদম এই যে আলোচনা করার সুযোগ পাচ্ছে, দেশে মানবাধিকার নাই, এই কথাটা আলোচনা করার সুযোগ কোত্থেকে পাচ্ছে? একটা সোর্স থেকে। ওই সূত্র যদি আপনি না করতেন তাহলে কিন্তু আলোচনায় সুযোগ পাতো না। এই কথাগুলো আমরা সরকারের সঙ্গে, কিছু প্রভাবশালী ব্যবসায়ী লোক আছে, তারা তাদের নিজের স্বার্থে সরকারের ভাবমূর্তি নষ্ট করে এই সমস্ত অপকর্মগুলো করে ডিজিটাল আইনের অপব্যবহার করছে, দায়টা আসছে সরকারের উপরে। এটা বন্ধ করতে হবে। এটা সরকারের বন্ধ করলে সরকারেরই লাভ হবে এবং দেশেরও লাভ হবে। আজকে জাতিসংঘের মতো একটা মানবাধিকার কমিশনের মতো, যেখানে আমরা কয়েকদিন আগে ধরেন আমরা সেই উন্নয়নশীল দেশ থেকে পেরিয়ে উপরে যাচ্ছি, কত আনন্দ, পৃথিবীব্যাপী জানার চেষ্টা করছে বাংলাদেশ। হঠাৎ করে মানবাধিকার, এটা কিন্তু ইন্টারন্যাশনালি খুব ইম্পর্টেন্ট, মানবাধিকার পরিবেশ, এই যে প্রশ্নটা আসলো, কেন আমরা করতে দিলাম? কেন আমরা আগে হস্তক্ষেপ করলাম না? এই কারা করলো? এটা তো সরকারের মেজরিটি অংশ না, এটা তো সরকারের একটা ক্ষুদ্র মাইনর অংশ। কেন আপনি তাদেরকে নিবৃত্ত করছেন না? পুলিশ দেখেন, এত পুলিশের ভালো কাজ, অনেক সময় পুলিশও দুই একদিন অপরাধ করে, তো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না? যদি না নেন তো পুলিশের উপরে আপনার স্টিগমা পড়বে। এই স্টিগমাকে রাষ্ট্র কেন নিতে দেবে? আমি মনে করি, আমি সোজাসুজি বলি, কেন আমি তো কোনো দলের পক্ষে গেল কি গেল না, এটা আমার কনসার্ন না। আমি একজন নাগরিক, আমি একজন মানবাধিকার কর্মী, পরিবেশবাদী, এবং আমি আইনজীবী। আমি মনে করি যে সরকারের উচিত এই যে অপকর্মগুলো হচ্ছে কয়েক ব্যক্তির জন্য, এইগুলো করতে না দেওয়া এবং এগুলো নিবৃত্ত করার মাধ্যমে ডিজিটাল আইনের যে মূল উদ্দেশ্য, আমাদের প্রোটেকশন, ডিজিটাল প্রোটেকশন,
সেটা কার্যকরী করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক সরকার। এবং আরো জোরালো ব্যবস্থাপনা। তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি এরকম অসংখ্য ঘটনা যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাতের পর রাত, দিনের পর দিন যে সমস্ত ভাষায় গ্রাম গঞ্জে পরিবেশ উত্তক্তের যে বিষয়টি থাকে সেটি নিয়ে আমরা কখনোই দেখি না যে ডিজিটাল আইনে কারো, বা আমরা যখন আজকে কথা বলছি এবং আমরা জানি যে প্রতিনিয়তই ATN নিউজের ওয়েবসাইটে ঢুকে আমরা গালাগালির সম্মুখীন হই, আমাদেরকে গালিগালাজ দেওয়া হয় এবং কারা গালিগালাজ দিচ্ছেন তাদেরকে খুব ভালোভাবে চিনি, কিন্তু তারপরও আমরা কোনো ব্যবস্থা নিতে যাই না। তার কারণ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এগুলো বোধহয় এমনি, কিন্তু তারপরও রাষ্ট্রের যারা এগুলো দেখভালের দায়িত্বে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব একটা নজর রাখে না। এই বিষয়গুলোও কিন্তু নতুন করে ভাবার দরকার আছে কিনা, মানিক স্যার, ভাবার দরকার আছে কিনা? দেখুন, যে কথাটি মঞ্জিল বলল এবং ব্যারিস্টার নীতিও বলেছে, আমি তার সাথে একটু অ্যাড করব যে গ্রামে গঞ্জে যে হারে ওয়াজের নামে, তথাকথিত ওয়াজের নামে প্রতিদিন প্রতি মিনিটে যত ধরনের অন্যায় কথাবার্তা বলা হচ্ছে, শুধু মহিলাদের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এবং ভুল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে প্রতিটি ওয়াজকারীকে তো আপনার এই ডিজিটাল আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আজ পর্যন্ত কোনো ওয়াজকারীকে কি এই আইনে সাজা দেওয়া হয়েছে বা বিচারে আনা হয়েছে? হয়নি। এটি হচ্ছে ডিজিটাল আইন এইভাবে বাছাই করে করা হচ্ছে। এবং আরেকটি কথা আমি না বলে পাচ্ছি না, অপব্যবহারের কথা। দেখুন, এটি অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে অমুসলিমদের বিরুদ্ধে, তাদের ফেসবুক হাইজ্যাক করে। আমি নিজে যখন আপনার রামুতে ঘটনা ঘটে, আমি তখন হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলাম, আমার দেখার সুযোগ হয়েছে যে কিভাবে রামুতে একজনের উত্তম বড়ুয়া নামে একজনের ফেসবুক আইডি হাইজ্যাক করে তারপরে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছিল, যার ফলে বহু বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছিল। এবং পরে ওই আপনার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, সেখানে আমি নিজে গিয়েছিলাম নির্মূল কমিটির সদস্য হিসেবে, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আমরা সকলে গিয়েছিলাম। সেখানে আমরা একটা ঘটনা অত্যন্ত পরিষ্কার ভাবে দেখেছি যে একজন জেলে যে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করে, তার নামে একটা ফেসবুক ব্যবহার করে তারপরে কিভাবে সেখানে উন্মাদনা ছড়িয়ে দিয়েছিল। তার নাম কি দাস যেন, আমি মনে করতে পারছি না। তার বিরুদ্ধে কিন্তু মামলা এখনো চলছে। সেই মামলা তখন একজন ডিআইজি ওপিনিয়ন দিয়েছিলেন এবং জব্বার সাহেব, যিনি বর্তমানে মাননীয় মন্ত্রী, উনিও একটা আর্টিকেল লিখেছিলেন যে তার পক্ষে কোনো ফেসবুক করা সম্ভব না। তারপরেও কিন্তু সেই দাস, নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, তার বিরুদ্ধে কিন্তু মামলা চলছে। এর একটা বিরাট ভিকটিম, কিন্তু এটা অপব্যবহার করা হচ্ছে অমুসলিমদের বিরুদ্ধে, তাদের ফেসবুক, যার জন্য আমি নিজে কিন্তু কোনোদিন ফেসবুক করিনি, কারণ আমার ফেসবুক হাইজ্যাক করে যদি কোনো ঘটনা হয়। তো সবচেয়ে বড় কথা, ওয়াজের নামে যারা এইসব প্রচারণা করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি আগেই বলেছি ডক্টর জাফরুল্লাহর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে, একজন মুক্তিযোদ্ধা, কিন্তু গতকাল উনি যে কথাটি বলেছেন, উনি বলেছেন আগামী বছর নাকি দেশে হাহাকার দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। এটির জন্য তো তার বিরুদ্ধে ইমিডিয়েটলি তাকে প্রসিকিউট করা উচিত ডিজিটাল সিকিউরিটি আইনে, কারণ এটার একটা মস্ত বড় প্রতিক্রিয়া কিন্তু হতে পারে, দেশে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। কিন্তু এদের বিরুদ্ধে কোনো মামলা করা হচ্ছে না। এই হচ্ছে আপনার এই আইনের যে বেছে বেছে কিছু লোকের বিরুদ্ধে করা হচ্ছে, আবার কিছু লোকের বিরুদ্ধে কিছু লোককে পূজা করা হচ্ছে। তো এই যে এটার অপব্যবহার অবশ্যই রোধ করতে হবে। এই আইন যাতে অপব্যবহার করা না হতে পারে, সেই জন্য এই আইনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে। এবং আরেকটি কথা আমি না বলে পাচ্ছি না, যে এই আইন কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে উচ্চ আদালত থেকে একটা ডিরেক্টিভ আসবে যে কোথায় কোন ক্ষেত্রে এই আইন প্রয়োগ হতে পারে, একটা গাইডলাইন। কিন্তু রুল হয়েছে, কোনো গাইডলাইন আসেনি। গাইডলাইন আসলে তখন আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বা নিম্ন আদালত তারা বুঝতে পারতো যে কোন ক্ষেত্রে ডিজিটাল আইন প্রয়োগযোগ্য এবং কোন ক্ষেত্রে নয়। সেটি আমি বলবো যে আমাদের উচ্চ আদালতের ব্যর্থতা, আমার বলতে কোনো দ্বিধা নেই। স্যার, আমি আসবো শাহনেওয়াজ স্যারের কাছেও আমার একই বিষয়, যে আসলে স্যার আমি আপনাকে আজকে আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে পরিমাণ
মেধা এবং শ্রম দিতে হয় একটা পোস্ট এডিটোরিয়াল লেখার জন্য। আর যখনই দেখি যে পাশাপাশি ফেক নিউজ, যেগুলো সানজানা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করছিলেন, তখন কিন্তু মানুষের যে পার্থক্য ভেদাভেদ সেগুলো কিন্তু প্রকট হয়ে থাকে। আস্থাহীনতার সংকট কিন্তু সমাজে তখনই তৈরি হয়। আপনি ভাবতে থাকুন, আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। তোরা কি রোজ চা খাস? হ্যাঁ, বাবা বাসায় আসলে চা খাই, গল্প করি। ছোট্ট এক স্বপ্ন জাগে, ছোট্ট এক। এই যে ভালো চার দাম কত? এটা 30 টাকা, এটা 10 টাকা, আর এটা 5 টাকা। তাহলে আমাকে 5 টাকা চাই দেন। বাসায় চা? এত স্বাদের চা? কি চা? কাহিনী কি? ইস্পাহানি মির্জাপুর চা বাবা। এমন হাজারো সুখের আয়োজনে ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর, আর সেন্ড মানি করুন ফ্রিতে। আরে বাজলো সুখের বীণ, আরে বাজলো সুখের বীণ, দেখো বদলে গেল দিন। সহজ ঋণ, সহজ ঋণ, IFIC সহজ ঋণ, আশা নিয়ে জীবন রঙিন, আনন্দে হাসায় আসমান জমিন, স্বপ্ন বুকে যে যেখানে থাকি, সহজ ঋণে নতুন দিনের ছবি আঁকি। সহজ ঋণ, সহজ ঋণ, IFIC সহজ ঋণ, দিন বদলায় খুশি আসে, সাথী আছে থাকে পাশে, দিন বদলায় খুশি আসে, সাথী আছে থাকে পাশে। IFIC সহজ ঋণ, দিন বদলের সাথে। IFIC ব্যাংক। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপ্টিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। খেতে ইচ্ছা করছে, কিন্তু বাইরে যাওয়ার মুড নেই। অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার, আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মকমলে গ্লো। লাক্স গ্লো টাইম। আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। এই নিউট্রিলক্স সিরাম আর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি। দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। নিন পিউরিস, এর 7 স্তরের পিউরিফিকেশন দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ, দেয় 100% নিরাপদ পানি, যা আপনার পরিবারকে রাখে পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত। পিউরিট অর্ডার করতে কল করুন 16627 নম্বরে। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর, আর সেন্ড মানি করুন ফ্রিতে। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। দিদু, মা সারপ্রাইজ হবে তো? হবে হবে। মা, তুমি লাঞ্চ করেছো? না বাবা, একটু পর করব। এখনো খাওনি? এখনই করব। কখন
খাবে? এই যে তুমি বানিয়েছো। অমূল্যই হাসিগুলো ধরে রাখতেই পেপসোডেন্টের সাথে এখন টিফিন বক্স ফ্রি। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। গোল্ডেন ইস্পাত টিএমটি বার, এই রডে দম আছে। আমার রেকমেন্ডেশন, আমার আস্থা গোল্ডেন ইস্পাত, শক্ত ভিতে দৃঢ় ভবিষ্যৎ। গোল্ডেন ইস্পাত। শুধু পানি, ট্যাঙ্ক, অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন এ, বি ও সি এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। তুমি জানো কারা সেরা রিচার্জ অফার দেয়? জানি, নগদ সেরা রিচার্জ অফার দেয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলার ভিতর আমি নাই ভাই। অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নাই সোনা। কি? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। এখন 1 কেজি ঋণের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি। বিরতির পর আবার আমন্ত্রণ। স্যার, আপনার কাছে আগেই প্রশ্ন রাখা ছিল যে অর্থাৎ মেধা প্রজ্ঞার সমন্বয় ঘটিয়ে যে প্রশ্নটি আপনি লিখেন আর যারা যা খুশি তাই লিখে, তাহলে তো সামাজিক বৈষম্য সৃষ্টি এখান থেকেই শুরু হলো। স্যার, কি যুক্ত করবেন? হ্যাঁ, এই কথাগুলো তো প্রায় ঘুরে ফিরে আসছেই। আর আমি মনে করি যে প্রশ্ন আপনি করছেন এবং সঙ্গত কারণে এরপরে যে প্রশ্নগুলো করবেন, আমার কেন যেন মনে হয় এর আগে মঞ্জিল মোর্শেদ ভাই যেভাবে ব্যাখ্যাটা করেছেন সবকিছুর উত্তর ওখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। যে কথাটা আমি আপনার কথার সূত্র ধরে বলতে পারি, শুধু লিখছি না, লেখা এবং শুনছি, তাতে করে আমার অনেক ব্যাপারে খুব দ্বিধা নেই। বা বিচারপতি শামসুদ্দিন মানিক যে আশঙ্কা করছেন, আমার কাছে অত আশঙ্কাও নেই। কেন নেই? কারণ আমি যতটুকু দেখেছি এদেশের মানুষ ইতিমধ্যে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। এবং এই যে কারা সোকল নাগরিক সমাজ বলে কারা কি বলছেন, বা ওই রাজনীতির সাথে যুক্ত মানুষ নেতা কি বলছেন, এগুলো ছক্কাটা আছে মানুষের মনেও, যে এই ছকের মধ্যে এটা বলবেনি। এটা কৌতুক ছাড়া আমার মনে হয় না অন্য কোনো প্রতিক্রিয়া খুব বড় করে হতে পারে। আবার এই যে ওয়াজ বা এসব প্রসঙ্গে আমি এটা শুনতে শুনতে আমার মনে পড়লো বছর 2 আগে ফেসবুকে ওই বক্তৃতা যারা মঞ্চে গিয়ে কি করছেন ওয়াজ মাহফিলে, সেটাও এখন আর আগের মতো আবেদন নেই, কিছু সংখ্যক মানুষের থাকতে পারে। ফেসবুকে আমরা দেখেছিলাম পয়লা বৈশাখ নিয়ে একটা তরুণ মৌলভী সাহেব, তিনি এমন সব কথা বলছিলেন, মনে হচ্ছিল তিনি না বুঝলেন ইতিহাস, না বুঝলেন সংস্কৃতি, না বুঝলেন পরিবেশ, না বুঝলেন ধর্ম। আমার কাছে এটা মনে হলো। এবং তার 2 দিন পরে আমার কিছু ছাত্রছাত্রী ওরাও দেখেছে ফেসবুকে, ইউটিউবে, ওরা বলছে স্যার আপনারা ক্লাসে একরকম শোনাচ্ছেন আর উনি এরকম শোনাচ্ছেন, ব্যাপারটা কি? আমি কি একটু মাঝে মাঝে তো আনন্দ পাওয়ার দরকার আছে, আমরা এগুলো শুনে শুনে কিছু আনন্দ পাবো, এগুলো নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু। আমি সেটাই বলবো যে এই যে যেটা শ্রদ্ধেয় মানিক ভাই বললেন যে এই জাফরুল্লাহ যে অভাবের কথা বলেছেন ইত্যাদি, এটি যে মানুষ এগুলো নিয়ে খুব ভাববে, আমার কেন যেন মনে হয় তা না। একবার রিপার্কেশন হবে, আমার কেন যেন মনে হয় তা না। কারণ এই সময়টা পেরিয়ে গেছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন বলে যে লভ্যাংশ একসময় বের করার চেষ্টা করেছিল, এটা কিন্তু সাধারণ একেবারে স্কুল গোয়িং, আমি অনেকগুলো লেখা আমি উদাহরণ দিয়েছিলাম যে 7-এ পড়া মেয়েটি, সে বলেছে এটা শুনবে কিন্তু পরীক্ষায় লিখবে, এটা বিশ্বাস করবে না। এটা ওরা এই বিশ্বাসের মতো অনেক আগে ঢুকে গেছে। তো এই সমস্ত জিনিসগুলো আসলে মনে হয় না। তবে যে জিনিসটা দরকার তা হচ্ছে ওই যে যেটা বলছিলেন যে
অমুকের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না তো অন্যের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, Exactly, হ্যাঁ। এটা একটা মারাত্মক দিক মনে করি। এবং এটার কারণেই একটা ভুল বুঝাবুঝির অবকাশ হয়, ক্ষুব্ধতাও তৈরি হয়। সুতরাং ডিজিটাল নিরাপত্তা আইনটা অবশ্যই দরকার, এবং এই আইনের যে অন্যায়গুলো যেগুলো দিয়ে অন্যায় করার সুযোগ থাকে কারো কারো, সেই জায়গাগুলো নিয়ে অবশ্যই ভাবা উচিত এবং এগুলো রেকটিফাই করা উচিত করে। আর ওই যে বিচারের ওই অন্ধত্ব যেটা বললেন, সেই অন্ধত্ব নিয়ে সবার ক্ষেত্রে প্রয়োগ, ওই কম্প্রোমাইজিং অ্যাটিটিউড থাকা মানে 5টা সংকট তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ। মানে জাস্ট আমরা যদি আপোষকামিতা আমাদের মধ্যে থাকে তাহলে সংকট আরো বাড়বে, কিন্তু যে বিষয়টি বারবার ঘুরে ফিরে আসে বা প্রতিদিন আমরা আপনাদের সামনে হাজির হই, প্রত্যেক দিন নতুন নতুন ইস্যু আসে, প্রত্যেক দিন সেগুলো নিয়ে আমরা কথা বলি, আবার তার পরের দিন নতুন ইস্যু তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু মূল যে সমস্যাটা সেটা কিন্তু অন্ধকারেই রয়ে যায়। অর্থাৎ একটা স্বার্থান্বেষী মহল সবসময়ই আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বাংলাদেশ এর বিরুদ্ধে যেন একেবারে আমৃত্যু লেগে আছে। সেখান থেকে আমরা কিভাবে বের হব, নতুন প্রজন্মই বা কিভাবে বের হবে? নিশ্চয়ই মিতি আপনার কোনো ভাবনা রয়েছে এই সংশ্লিষ্ট বিষয়ে। মিতি। জি, আমি একটি বিষয় যেটি বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষ, আপামর জনতা, তারা এমনিতে সরল সহজ, যার ফলে যে কোনো বিষয় তাদেরকে কিন্তু প্রভাবিত করা খুব সহজ হয়ে যায়। আপনি আজকে সোশ্যাল নেটওয়ার্কিং একটি সাইটের মাধ্যমে একটা গুজব ছড়ালেন, এখানে অনেক মানুষ রয়েছে যারা সেটির উপরে বিশ্বাস করবে, সেটির উপরে বিশ্বাস করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি করবে। তো কাজে আমি আসলে মনে করি যে মুক্ত চিন্তার নামে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, ধর্মীয় অবমাননা কিংবা ধর্মের নামে নারীকে অবমাননা, এই প্রত্যেকটি বিষয় কিংবা কোনো ক্ষেত্রে যদি বাক স্বাধীনতাকে আসলে রুদ্ধ করা হয়, আমরা জানি যে গণতন্ত্রকে সুসংহত এবং শক্তিশালী করার জন্য বাক স্বাধীনতার প্রয়োজন, গণমাধ্যমের বাক স্বাধীনতা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো কাজেই আসলে সেটির জন্য আমার কাছে মনে হয় যে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনটির প্রয়োজন আসলে আছে। তা না হলে এই যে এই ধরনের, আমরা জানি যে একসময় চাঁদে মুখ দেখা, এই যে এরকম একটি গুজব, সেখানে কিন্তু অনেক মানুষ সেটিকে বিশ্বাস করেছে, সেটিকে ছড়িয়েছে, এবং অনেক সময় দেখা যায় যে বিশ্বাস না করেও আসলে নেগেটিভ প্রোপাগান্ডা এইভাবে নানাভাবে ছড়ানো। তো কাজে এখানে আমি আসলে মনে করি যে এই ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনটি অত্যন্ত জরুরি একটি বিষয়। সারা পৃথিবীর অনেক যারা গণতন্ত্রের ধারক বাহক, মানবাধিকারের সূচকে অত্যন্ত শীর্ষস্থানে যারা আপনার অবস্থান করছেন, সেসব দেশেও কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন রয়েছে। 50 লাখ ইউরো পর্যন্ত ফাইন রয়েছে জার্মানিতে। রাশিয়ার নাগরিকদের ডেটা আইনের অধীনে সমস্ত রুশ নাগরিকদের তথ্য সেখানে আসলে স্টোর করা হয়। অস্ট্রেলিয়ার মতো দেশে $5 লাখ পর্যন্ত ফাইন করা হয়। সেখানে ই সেফটি কমিশন আছেন যারা প্রতিনিয়ত আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যারা রয়েছেন তাদের উপর নজরদারি করছে। চায়নার এক্সাম্পল আমি দিতে চাচ্ছি না, তারপরে চায়নায় জানেন হাজার হাজার সাইবার পুলিশ প্রতিনিয়ত 24 ঘন্টা নজরদারি করে যাচ্ছে। সেখানে গুগল ইউজ করা নিষেধ, হোয়াটসঅ্যাপের মতো এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করা নিষেধ। তো কাজেই আমি মনে করি যে এখানে বাংলাদেশে আসলে আপনি দেখেন যে কোনো একটা প্রোগ্রাম বলুন, টক শো, সেখানে কিন্তু বিভিন্ন ভিন্ন মতের লোকজন তার একই জায়গায় বসে কথা বলছে, সেখানে গঠনমূলক সমালোচনা হচ্ছে, বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে, দুর্নীতি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এবং সেখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন দল মতের আসলে যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু একই টেবিলে বসে, পরিবেশবাদী আছে, মানবাধিকার কর্মী রয়েছে, সেখানে আওয়ামী লীগের লোক রয়েছেন, বিএনপির লোক রয়েছেন, জাতীয় পার্টির লোক রয়েছেন। তো কাজেই একই টেবিলে তো সেখানে বসে মতামতের সুযোগ রয়েছে, এতগুলো টিভি চ্যানেল রয়েছে, এতগুলো আপনার সংবাদপত্র রয়েছে, সেখানে তো প্রতিনিয়ত মত প্রকাশ করছেন। আপনি আজকে সোশ্যাল মিডিয়াতে কত রকমের ট্রোল হচ্ছে, কত রকমের আপনার আক্রমণাত্মক পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো প্রতিনিয়ত কিন্তু এই মিডিয়াগুলো ব্যবহার করে তরুণ প্রজন্ম এবং তারা কিন্তু নিজস্ব যে নিজেদের বাক স্বাধীনতার চর্চা সেটি কিন্তু তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সেটি যাতে অন্যের অনুভূতিকে আঘাত না। জি, মানিক স্যার আপনার কাছে আসবো যে আসলে এই পরিস্থিতি থেকে খুবই দ্রুত আমাদের বের হওয়া দরকার, কি হওয়া উচিত, আপনার পরামর্শ শুনবো। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচে ছোট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। মোবাইল অ্যাকাউন্টে টাকা জমা? হ্যাঁ, মোবাইলে টাকা জমাই তো। জানোস না নগদেই সবচেয়ে বেশি লাভ দেয়? হ্যাঁ জানি তো, নগদে টাকা জমাইলে সবচেয়ে বেশি লাভ দেয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলাটা তোরে কে কইছে? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন।
আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। পেপসি 1 লিটার 50 টাকা। বড় পেপসি, বড় স্বাদ। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। শুধু পানি, ট্যাগ অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন A, B ও C এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। বাজারে যাওয়া দরকার, কিন্তু হাতে সময় কম। অর্ডার করুন প্রয়োজনীয় গ্রোসারিজ আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। আচ্ছা, ইউনিভার্সিটি ইলেকশনে শুধু ছেলেরাই দাঁড়ায়, এটা কে বদলাবে? বাবা, আমি ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন করা রোদ, এত কষ্ট, বাদ দে মা। তুমিই তো উঠতে শিখিয়েছো, উঁচুতে উঠতে পারবো না তা তো শেখাওনি। কড়া রোদ এটা সামলাবে, তুই গ্লো কর। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি, এটি রোদ থেকে বাঁচায় আর এর মাল্টিভিটামিন ডার্ক স্পটস কমায়, দেয় এইচডি গ্লো। আর এরপর দেশকে বদলে দেব। গ্লো করো নিজের পরিচয়, গ্লো এন্ড লাভলি। একটা কাজ করতে কতক্ষণ লাগে? আধা ঘন্টার মধ্যে যদি না হয় অফিস থেকে একদম বের করে দেবো। ছোট স্যার কইছে খুব জরুরি। আমি কি আরএফএল ক্লাস 5 নাকি? সবাই তো আর আরএফএল ক্লাস পাইপ না, শুধু এই পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। আরএফএল ইউপিভিসি ক্লাস পাইপ। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবান দেয় কোভিড-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা। এখন লাইফ বয় 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মখমলে গ্লো। লাক্স গ্লো টাইম। ওনাদের আর দোষ কি বলুন? আরএফএল পপুলার ডোরের নজর কাড়া ডিজাইন দেখে সবার চোখে তো ঘোর লাগবেই। পপুলার ডোর, চোখে লাগে ঘোর। গাড়িতে বসো। কি করছিস? বাবাকে দেখেছি। তুই কবে এত বড় হয়ে গেলি? হরলিক্স, দুধ, গম, ভিটামিনস। শুধু পানি, ট্যাগ অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন A, B ও C এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মখমলে গ্লো। লাক্স গ্লো টাইম। কয় টাকা চার্জে ক্যাশ আউট করলা? ওই তো 1020 টাকায় ক্যাশ আউট করলাম। রেট কম কার জানো? জানি তো, নগদের সবচেয়ে কম রেট, কিন্তু অ্যাকাউন্ট খোলা তো খুব ঝামেলা। কে বলছে মামা? ঝামেলা নাই? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। এখন 1 কেজি রিনের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি।
দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, AM আমিনুদ্দিন, অ্যাটর্নি জেনারেল। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মানিক স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ কি বলবেন আপনি ভাবতে থাকুন। আমিন ভাই, এতক্ষণ যে আলোচনাগুলো হলো, যে বিশেষ করে এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমরা নানা পর্যায়ে দেখছি যে মাঠের সড়ক অবরোধ এবং একটা আন্দোলন, এবং এই সমস্ত মুখগুলোকে আমরা কখনো বাংলাদেশ ইস্যুতে আমরা কখনো সরব দেখিনি, কিংবা নানা পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি রাতেই আমাদের মা বোন এবং নারীদের নিয়ে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী যে ধরনের গুজব এবং যে ধরনের ভুল তথ্য, মিথ্যা তথ্য ছড়ায়, ওই চক্রকে আমরা কখনো দেখিনি তার প্রতিবাদ করতে। অর্থাৎ আমরা যদি বলে থাকি আইন এবং সবার ঊর্ধ্বে দেশপ্রেম, সেই দেশপ্রেমের জায়গা থেকে প্রশ্ন করতে চাই যে সেটি কিন্তু ওই চক্রকে দেখি না। আবার উল্টো দিকে এই ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের নামে মামলা হওয়ার কথা ছিল তাদের নামেও কিন্তু আমরা খুব বেশি প্রয়োগ দেখি না। এরকম একটি ব্যাপারের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছি। তো সবাই বলছেন যে আইন অবশ্যই থাকার দরকার রয়েছে, তবে কিছু কিছু জায়গার পরিবর্তন সেটি সময়ের দাবি। সবকিছু মিলে আমিন ভাই, আপনার কাছে কি যুক্ত করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন যে দেখেন যারা প্রতিবাদ করছে তারা কারা প্রতিবাদ করছে, কেন করছে, এই জিনিসটা আপনি একটু খেয়াল করে দেখেন। আজকে আমরা এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা যেন হওয়ার কারণে মানুষের কিন্তু অনেকগুলো সমস্যা। আজকে মানুষের মিথ্যা যে অভিযোগগুলো মানুষের কিন্তু আনা হয়, মানুষকে বিকৃত করা হয়, এবং দুর্ভাগ্যজনক হচ্ছে এই বাঙালি জাতির, যিনি বাঙালি জাতিকে মানে যে বাঙালি জাতীয়তাবাদী যিনি স্রষ্টা, বাঙালি জাতির পিতা যিনি, তার সম্পর্কে অনেক সময় আমি দেখি অনেক মন্তব্য করা হয় যেটা মানে আমরা উচ্চারণ করতে আমাদের কাছে মানে বিবেকে বাধে। এই ধরনের মন্তব্য আমরা দেখি, তখন তো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এবং পৃথিবীর সব দেশেই কিন্তু একটা সীমানার মধ্যে থাকতে হয়, লক্ষণ রেখার মধ্যে থাকতে হয়। আপনি তো ইচ্ছা হলে তো আপনি এটা কিছু বলতে পারবেন না, আপনি ইচ্ছা হলে তো কিছু করতে পারবেন না, আপনার ইচ্ছা মতো তো লিখতে পারবেন না। লেখার শালীনতা, ভদ্রতা থাকতে হবে। আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনার লক্ষণ রেখার ভিতরে থাকতে হবে। আপনি যদি সমালোচনা করতে যে একদম ব্যক্তিকে আক্রমণ করেন, একটা রাষ্ট্রীয় বিষয় যদি মিথ্যাচার করেন, মানুষকে উস্কানি দেন, তাহলে আপনাকে কি করতে হবে? তখন তো মামলা হবেই। মামলা আপনি যদি কেউ দেখাতে পারে অপপ্রয়োগ হয়েছে, অবশ্যই আদালত আছে, উচ্চ আদালত আছে, কখনো তো এটা হবে না। এবং সরকার যে দেখেন কতগুলো মামলা করে, সরকার তো খুব কম মামলা করছে, ব্যক্তিরা করছে। সেই ক্ষেত্রে তো এটা প্রতিকার পাওয়ার জায়গা আছে আপনার আদালত। যারা এই যে আপনার কথাটা বললেন, আজকে যারা প্রতিবাদ করছে, যখন মৌলবাদীরা আমাদের মা বোনদের নিয়ে বিভিন্ন কথা বলে, যখন ওয়াজ মহফিলের নামে বিভিন্ন কথা বলে এবং যেন ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়, ওনারা কিন্তু কখনো এটা প্রতিবাদ করেন না। আমি কখনো প্রতিবাদ করতে দেখি না। সেই আমাদের সমাজের যে ভদ্রলোকরা আজকে সোচ্চার, তারা কিন্তু তখন খুব নীরব হয়ে যান। এটা হচ্ছে দুর্ভাগ্য। আপনি যখন আমি শুনতেছিলাম, আমি জনাব শাহনেওয়াজ সাহেবের কতগুলো বক্তব্য শুনছিলাম, মানুষ কিন্তু বুঝে এটা কেন করছে, কারা করছে। মানুষ কিন্তু এখন এটা বুঝতে পারে যে এদের উদ্দেশ্যটা কি, মতলবটা কি। এটা তো আইনের যে বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের মতলব। আজকে যারা কথা বলছে তারা কিন্তু দেখেন তাদের নেতা নেতৃত্ব সম্বন্ধে যখন বলা হবে, তখন কিন্তু তারা একদম সোচ্চার হয়ে যাবে এটার বিরুদ্ধে। কিন্তু অন্য মানুষ, সাধারণ মানুষ এদের বিরুদ্ধে যখন বলছে কিছু হচ্ছে না। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। আইনে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। যদি কোনো সমস্যা থাকে সেটাকে অবশ্যই, আইন তো সবসময় পরিবর্তনশীল, কোনো আইন কিন্তু পৃথিবীতে এক জায়গায় থাকে না। যুগের সাথে সময়ের সাথে আইন পরিবর্তনশীল, সংশোধনশীল। সেটা আপনারা যদি দেখাতে পারেন, এই সরকার অবশ্যই করবে। গতকালকে মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলছেন যে এটা যেন অপব্যবহার না হয়, সেটা আমরা দেখব। সেটা ওনারা দেখছেন না। ওনারা দেখছেন কি, ওনারা মানুষকে মানে আপনার দুর্ভাগ্য হচ্ছে কি, এই যে গুজব ছড়ানো, জঙ্গিবাদ ছড়ানো, এগুলোকে বন্ধ করতে হবে না, এগুলোর আইন থাকতে হবে না। ওনারা এটা কিছু বলেন না। ওনারা বলেন যে আইনের প্রয়োগ হলে ওনাদের সমস্যা হচ্ছে, কিন্তু যে অপরাধী সেই অপরাধটা একটা বারও বলেন নাই যে ওইটা যিনি করেছেন সেটা উনি ভুল করেছেন, এটা তার করা ঠিক হয়নি, এটা অন্যায় করেছেন। তাহলে বুঝতাম যে ওনারা সমাজের ভালোর জন্য কিছু করছেন, কিন্তু তা তো না। ওনারা হচ্ছে যে সরকারের বিরোধিতা করতে হবে, এই সরকার আইন করতে তার বিরোধিতা করতে হবে। এই ধরনের মনোভাব থাকলে কোনো দেশেই ভালো কিছু ওনাদের দ্বারা কোনো কিছুই হবে না। ওনাদের আন্দোলন মানুষ বুঝে যে ওই আন্দোলনের উদ্দেশ্য কি, ওনাদের বক্তব্যের উদ্দেশ্য কি, সবাই কিন্তু এরা জানে। অসংখ্য ধন্যবাদ মানিক স্যার। আর আপনাকে দিয়ে শেষ করব, সমাপনী বক্তব্য আপনার, কি বলে শেষ করবেন? এটা ঠিক, অধ্যাপক শাহনেওয়াজ সাহেব যে কথা বলেছেন যে মানুষ অনেক ম্যাচিওর আজকাল, মানুষ বুঝতে পারে। যেমন আল জাজিরা যে পুরা মিথ্যাচার করেছে, এটা কিন্তু আর কারো কাছে বাকি নেই। কিন্তু তারপরেও আমি তার সাথে একটুখানি দ্বিমত পোষণ করব যে
যখন মিথ্যা কথা বলে তারও কিন্তু একটা প্রভাব আছে। যেমন ওয়াজিরা যেভাবে একটি ওয়াজে অনেক লোক যায়, সেখানে যখন বলা হয় মহিলাদের কাজে পাঠাবেন না, এটা নিশ্চয়ই একটা প্রভাব আছে। তারপরে জাফরুল্লাহ সাহেব যেটা বললেন আগামী বছর অভাব হবে, সেটা কিছুটা প্রভাব হয়তো পড়তেও পারে, বুঝলেন। এবং এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বললেন যে তাকে হত্যা করা হয়েছে, আমার প্রশ্ন তার কাছে, উনি কোত্থেকে জানলেন যে তাকে হত্যা করা হয়েছে? তার ময়নাতদন্ত রিপোর্টও তো এখনো আসেনি। এবং দেখুন, সে কিন্তু পুলিশ কাস্টডিতে মরেনি, মরেছে জেল কাস্টডিতে। তাকে যদি সত্যি হত্যা করা হয়ে থাকে, আমি হব দেশের প্রথম ব্যক্তি সেই হত্যাকারীকে যেন শাস্তির অধীনে আনা হয়। কারণ আমি বিচারক থাকাকালে সেই মনে আছে কাদের সহ অনেক যাদের পুলিশ নির্যাতন করেছিল তাদের সবাইকে আমি জেলে পাঠিয়েছিলাম। সুতরাং আই উইল বি দ্য ফার্স্ট ম্যান যে চাইবো যে, এবং আমি এখনো চাই যে এটির সুস্থ তদন্ত হোক। এবং তার আগে একটি কথা, ওই নামটি আমি মনে করতে পারছিলাম না, নাসিরনগরের, ওর নাম হলো আপনার রসরাজ দাস। রসরাজ দাস। তো আমি আমিনুদ্দিন বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব এখানে আছেন, তার উপস্থিতিতে বলতে চাই রসরাজের বিরুদ্ধে মামলা কিন্তু এখনো চলছে, বুঝলেন। যে এই হচ্ছে অপব্যবহার। এবং আমার শেষ কথা হলো যে আইন, একজন লোক কাস্টডিতে মারা গেছেন, কিভাবে মারা গেছেন আমরা এখনো জানি না। যদি তাকে যদি নির্যাতনের, স্যার আমরা শেষ করব। মঞ্জিল ভাই আর 30 সেকেন্ড সময় আপনাকে দিতে চাই। মঞ্জিল ভাই, আমি একটু, স্যার আমরা একেবারে সময় হাতে নেই স্যার। মঞ্জিল ভাই 30 সেকেন্ড। আমি যেটা বলবো সেটা হলো, দেখেন রাষ্ট্র একটি জটিল ব্যবস্থা। এখানে আমাদের হিউম্যান বডি যেমন এর ভিতরে অনেক কলকবজা থাকে, অনেক জিনিসপত্র থাকে, অনেক চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হয়। রাষ্ট্রও কিন্তু এর একটা জটিল ব্যবস্থা। অথবা এর মধ্যে সবকিছুই থাকবে। এর মধ্যে মানুষের ভিন্ন মত থাকবে, এর মধ্যে যারা বোঝে না সেরকম লোক থাকবে, যারা খুব জ্ঞানী সেরকম লোক থাকবে, সবকিছুই থাকবে। তার মধ্যে দিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের হলো মেইন দায়িত্ব, অর্থাৎ যার কাছে হুইলটা থাকবে, সে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যেটা ভালো, যেটা মানুষের অধিকারের পক্ষে। কারণ অধিকার কোত্থেকে আসবে? আমার সংবিধানে দেওয়া আছে, অর্থাৎ সংবিধানে আমার অধিকার লিপিবদ্ধ আছে। এটা তো স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু সংবিধান এনে দিয়ে গেছেন, আমাদের বেশি কষ্ট করতে হচ্ছে না। সেখানে সব আছে। রাষ্ট্র সেই আইন অনুসারে, যদি আইন অনুসারে সবকিছু, আইনের শাসনের দুর্বলতা না থাকে, তাহলে রাষ্ট্র সঠিকভাবে চলবে, এবং সঠিকভাবে চললে সকল জনগণের জন্য এটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আমিন ভাই, কিছু কি যোগ করার আছে কিনা 30 সেকেন্ডে? হ্যাঁ, আমি যেটা বলছিলেন জনাব শামসুদ্দিন চৌধুরী সাহেব, মাননীয় বিচারপতি, উনি যেটা বলছিলেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই ছেলেটির কথা, আমি এই মামলাটার সঙ্গে আমার জানা নাই, যেহেতু উনি বলেন আমি এটা খোঁজ নিব। আমি অবশ্যই কোনো অপপ্রয়োগ যদি হয় আমি চেষ্টা করব, আমার যতটুকু করার সম্ভব আমি এটা করার চেষ্টা করব। আমি এটা বলছি যে রাষ্ট্রে ভালো লোক থাকবে, খারাপ লোক, আমিও একমত। এই খারাপ লোকদের জন্য কিন্তু আইনটা করা হয়, তাদের নিবৃত্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা। রাত 1:10 মিনিটে এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হতে হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি। আমার পরিবারের সুরক্ষা সবার আগে। কিন্তু এটা কি? টয়লেট ক্লিনার। এসব সাধারণ টয়লেট ক্লিনার করোনা ভাইরাস ধ্বংস করে না। দেখুন, তাহলে উপায়? নিন আল্ট্রা পাওয়ার জেল সমৃদ্ধ ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার। এর মহা শক্তিশালী জেল মুহূর্তে করোনা ভাইরাসকে ধ্বংস করে, টয়লেটকে করে ঝকঝকে পরিষ্কার। করোনা পাবে না ছাড়, সাথে ঝকঝকে পরিষ্কার। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার। খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরে যাওয়ার মুড নেই। অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার, আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। প্রতি ঘন্টায় হোক আপনার জন্য আনন্দময়। মার্সেল ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন প্রতি ঘন্টায় টিভি ফ্রি। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জালালাবাদের রঙিন টিন। জালালাবাদের রঙিন টিন, টিনের সেটটিকে বেশি দিন। আমার পরিবারের সুরক্ষা সবার আগে। কিন্তু এটা কি? টয়লেট ক্লিনার। এসব সাধারণ টয়লেট ক্লিনার করোনা ভাইরাস ধ্বংস করে না। দেখুন, তাহলে উপায়? নিন আল্ট্রা পাওয়ার জেল সমৃদ্ধ ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার। এর মহা শক্তিশালী জেল মুহূর্তে করোনা ভাইরাসকে ধ্বংস করে, টয়লেটকে করে ঝকঝকে পরিষ্কার। করোনা পাবে না ছাড়, সাথে ঝকঝকে পরিষ্কার। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার।
এইবারও তুই জিপিএ 5 পাইলি না? শায়লা ভাবির মেয়েকে দেখ, সব সময় জিপিএ 5। কাল সকালে জগিং এ ভাবিদের আমি কিভাবে মুখ দেখাবো? আচ্ছা, তোকে কি আমরা কম খাওয়াই? ও জিপিএ 5 না পেলেও বিএসটিআই টেস্টে ওয়ালটন ফ্রিজ ঠিকই পেয়েছে 5 স্টার রেটিং। ফ্রিজ একটাই, ওয়ালটন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন, আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। চিংড়ি গরু আছে? এই কলিজাটা দে তো। এই, তোমার কি মাথা খারাপ আছে? তোমাকে ডাক্তার না এসব খেতে নিষেধ করেছে? নাও এটা খাও। যত বেশি বেশি। উনি হেলথের ব্যাপারে সচেতন না হলেও থ্যালেট ফ্রি গ্যাসকেট নিয়ে ওয়ালটন ফ্রিজ ঠিকই সচেতন। ফ্রিজ একটাই, ওয়ালটন। আমার পরিবারের সুরক্ষা সবার আগে। কিন্তু এটা কি? টয়লেট ক্লিনার। এসব সাধারণ টয়লেট ক্লিনার করোনা ভাইরাস ধ্বংস করে না। দেখুন, তাহলে উপায়? নিন আল্ট্রা পাওয়ার জেল সমৃদ্ধ ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার। এর মহা শক্তিশালী জেল মুহূর্তে করোনা ভাইরাসকে ধ্বংস করে, টয়লেটকে করে ঝকঝকে পরিষ্কার। করোনা পাবে না ছাড়, সাথে ঝকঝকে পরিষ্কার। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার। ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে সঁপে দেয়া বুদ্ধিমানের কাজ নয়, নির্মাণ কাজে ভালো রড নিশ্চিত করে নিরাপদ ভবিষ্যৎ। সিআরএম বেলজিয়াম থেকে টেম্পোর সার্টিফাইড বাংলাদেশের একমাত্র রড। বাইজেদ স্টিল, কোর অফ এক্সেলেন্স। একটা কাজ করতে কতক্ষণ লাগে? আধা ঘন্টার মধ্যে যদি না হয় অফিস থেকে একদম বের করে দেবো। ছোট স্যার কইছে খুব জরুরি। আমি কি আরএফএল ক্লাস 5 নাকি? সবাই তো আর আরএফএল ক্লাস পাইপ না, শুধু এই পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। আরএফএল ইউপিভিসি ক্লাস পাইপ। বাজারে যাওয়া দরকার, কিন্তু হাতে সময় কম। অর্ডার করুন প্রয়োজনীয় গ্রোসারিজ আর মাস